আচ্ছা, তো যেহেতু আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস, তো আমরা হচ্ছে একটু একটা প্রিভিয়াস মিডিয়ার কোশ্চেন সলভ করব, তাহলে আপনাদের ওভারঅল মোটামুটি রিকাপও হয়ে যাবে, প্লাস আপনাদের কনফিউশন গুলো হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে লাস্ট সেমিস্টারের মিডিয়ার কোশ্চেন। তো আমরা মিস ক্লাস ফার্স্ট, কি রেকর্ড করা হচ্ছে জি, নাকি মিস? আচ্ছা। তো আমরা হচ্ছে যেটা করি, আমরা একদম ফার্স্ট টপিক থেকে শুরু করি। তো আমরা একদম ফার্স্টে তাহলে হচ্ছে আমাদের যে ফার্স্ট টপিকটা সেখান থেকে স্টার্ট। আচ্ছা, তো আপনাদের এখানে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, তো এই ফার্স্ট কোশ্চেনটাতে কি বলা হয়েছে, রাইট ডাউন দ্য ট্রুথ টেবিল অ্যান্ড আউটপুট লজিক ফাংশন y of a 4 to 1 mask whose input lines are I0, I1, I2 and I3 and select pins are S1 and S0. ওকে, সো ফার্স্টে আপনাকে বলা হলো যে একটা 4 to 1 মাস্কের ট্রুথ টেবিল রাইট ডাউন করতে, যেখানে ইনপুট লাইন গুলা হচ্ছে I0, I1, I2, I3 আর সিলেক্ট পিন হচ্ছে S1 আর S0। ওকে, সো ফার্স্টে আমরা তাহলে সেটা করি। আমাদের হচ্ছে একটা 4 to 1 মাস্কের ট্রুথ টেবিল। সো 4 to 1 মাস্কের ট্রুথ টেবিলটা আমরা জানি খুবই সিম্পল। তো আমরা একটা 4 to 1 মাস্কের ট্রুথ টেবিল লিখবো। তো আমার জাস্ট এখানে কি থাকবে, সিলেক্টর পিন, আর এটা হচ্ছে আউটপুট। সো এটা বেসিক্যালি আমার সিলেক্টর পিন। সো সিলেক্টর পিন গুলা বলা হয়েছে S1 আর S0, আউটপুট কে রিপ্রেজেন্ট করা হয়েছে Y। সো আমরা কি জানি যে সিলেক্টর পিনের ভ্যালু যদি 0 0 হয়, আই নটে কে যাবে, আর আপনার এখানে কে যাবে, আই নট, তাই না? কারণ আমাদের হচ্ছে একটা 4 to 1 মাস্ক। 4 to 1 মাস্কটা আমার ইনপুট লাইন থাকে চারটা। তো এখানে বলা হয়েছে যে আমার যে 4 to 1 মাস্কটা আছে, এটার সিলেক্টর পিন হচ্ছে S1 S0, আর আমার হচ্ছে ইনপুট যে লাইন গুলা, সেই ইনপুট লাইন গুলাকে রিপ্রেজেন্ট করা হয়েছে I0, I1, I2, I3, এটা দিয়ে। আর আমার আউটপুট লাইন থেকে আউটপুট লাইনটা হচ্ছে ওয়ান। তো আমার সিলেক্টর পিন যদি হয় 0 0, তাহলে আমার আউটপুট কে হবে, I0 হবে। সিলেক্টর পিন যদি হয় 0 1, তাহলে আউটপুট হবে I1। সিলেক্টর পিন যদি হয় কি 1 0, তাহলে আউটপুট কে হবে, I2 হবে। সিলেক্টর পিন যদি হয় 1 1, দেন আউটপুট হবে I3। ওকে, সো এইটুকুই। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন ডান। আমাদের কি বলা হচ্ছে যে একটা 4 to 1 মাস্কের ট্রুথ টেবিল লিখতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এরপর বলা হলো যে ইমপ্লিমেন্ট দ্য বাক্স লজিক ফাংশন উইথ ট্রান্সমিশন। ওকে, সো তাহলে আমাদের এখন কি করতে হবে, একটা 4 to 1 বাক্স ইমপ্লিমেন্ট করতে হবে উইথ ট্রান্সমিশন গেট। তো আমরা ট্রান্সমিশন গেট দিয়ে আমরা হচ্ছে ক্লাসে তো অলরেডি 4 to 1 বাক্সের ইমপ্লিমেন্টেশন শিখে ফেলছি। তো আমরা কি করতে পারি, যে আমরা বেসিক যেটা করতে পারি, যে আমরা দুইটা 2 to 1 বাক্স ইউজ, তিনটা 2 to 1 বাক্স ইউজ করে কি করতে পারি, একটা 4 to 1 বাক্স বানাইতে পারি, তাই না? আমরা জানি যে তিনটা 2 to 1 মার্কস ইউজ করে একটা 4 to 1 মার্কস বানানো যায়। তো আমরা সেই কনফিগারেশনটা ইউজ করতে পারি, অথবা আমরা ডিরেক্টলিও চাইলে হচ্ছে কি করতে পারি, ট্রান্সমিশন গেট দিয়ে একটা 4 to 1 মার্কস ইমপ্লিমেন্ট করতে পারি। তো যেহেতু এখানে ট্রান্সমিশন গেট বলা হয়েছে, আপনাকে বলা হয়নি আপনার কোন কনফিগারেশনটা ইউজ করতে হবে। তো এখানে আমাদের পসিবল সলিউশন আসলে দুইটা, আপনি দুইটা পসিবল ওয়েতে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। তো যদি আমরা হচ্ছে ইউজ করি যে আমরা তিনটা 2 to 1 মার্কস দিয়ে একটা 4 to 1 মার্কস বানাবো, তাহলে আমরা কি জানি, ফার্স্টে যে আমার দুইটা মাস লাগবে, সেকেন্ড স্টেজে লাগবে একটা মাস, এবং ফার্স্ট স্টেজে আমার থাকবে এলএসপি, সেকেন্ড স্টেজে থাকবে এমএসপি। তো এখানে আমার সিরিয়ালি থাকবে I0, I1, এটা I2, এটা I3। এখানে তো আমাদের এটা হচ্ছে 0, এটা 1, এটা 0, এটা 1, এখানে এটা 0, এটা হচ্ছে 1। তো এই জিনিসটা যদি তাহলে এখন আমরা ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি, তাহলে বেসিক্যালি কি হবে, ট্রান্সমিশন গেটে আমরা কি করি, আমরা হচ্ছে এই 2 to 1 মাসটাকে আমরা কি করব, ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবো। তো তিনটা 2 to 1 মাস ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা। তো শুরুতে হচ্ছে আমার একটা মাসে কি লাগে, আমার দুইটা ট্রান্সমিশন গেট লাগে, তাই না? একটাতে ইনপুট থাকবে I0, আর একটা ইনপুটে থাকবে I1। তো এটা আমার একটা ট্রান্সমিশন গেট দিয়ে মার্কস হবে। এটার ইনপুটে আমরা দিচ্ছি I0, এটার ইনপুটে দিচ্ছি I1। ওকে, এবং এখানে সিলেক্টর পিন হিসাবে আমার দুইটা স্টেজে কি থাকবে, S0। ওকে, সো এখানে আমার আরেকটা 2 to 1 মার্কস লাগবে। সো আমরা আরেকটা 2 to 1 মার্কস বানাই। আমরা এনাবল বার পিন গুলো একটু পরে দিচ্ছি। থাকবে, এটাতে থাকবে আমার হচ্ছে I2, এটা থাকবে I3। তারপর এই দুইটার আউটপুট মিলে আমার আরেকটা ট্রান্সমিশন গেট, আরেকটা মাস আমরা বিট করবো।
তো আমার হচ্ছে আর একটা 2 to 1 মাস্ক আমরা ড্র করি। ওকে, তো এটা আমার ফাইনাল আউটপুট ওয়াই। ওকে, আচ্ছা এখন আমরা দেখছি যে আমার এই যে দুইটা মার্কস, এই দুইটা মার্কসকে সিলেক্টেড পিন হিসেবে থাকে S0, আর সেকেন্ড যে মার্কসটা সেটা সিলেক্টেড পিন হিসেবে থাকবে S1। ওকে, আচ্ছা তাহলে আমরা চলে আসি এখানে, আমার এই সবগুলো সিলেক্টেড পিন হিসেবে S0 যাবে। তো আমরা এখন জানি কি যে আমরা যখন 2 to 1 মার্কস ইমপ্লিমেন্ট করছি, আমরা দেখছি যে যে ডেটা লাইনটা মানে I0 পাস হয় কখন, যখন আমার সিলেক্টেড পিনের ভ্যালু হয় 0, সো এনাবল বারে যাবে সিলেক্টেড পিনের বার, আর এনাবলে যাবে তাহলে সিলেক্টর পিন। তাহলে এখানে আসবে S0 বার, এখানে S0, এখানে আবার আসবে S0 বার। সেম ভাবে এখানে আবার 0 হলে যাবে I2, তো আমার এখানে তাহলে এনাবলে দিতে হবে S0 এর বার, এখানে আমার S0, এখানে আবার S0 এর বার। ওকে, আর এই স্টেজে আমার সবগুলো সিলেক্টেড পিন কি হয়ে যায় S1। ওকে, তো এখানে যেহেতু S1, তাহলে আমার হচ্ছে 0 নাম্বার লাইনে যেটা থাকবে, তাহলে এখানে আমার যাবে হচ্ছে S1 এর বার, এখানে যাবে হচ্ছে S1, এখানে আবার যাবে, সরি এটাতে বার দিয়ে ফেলছি ভুলে, বারটা হবে না, এখানে আমার হবে S1 এর বার। ওকে, সো এটা হচ্ছে আমার একটা কনফিগারেশন, যেখানে আমরা কি করলাম, তিনটা ম্যাম 2 to 1 মার্কস দিয়ে একটা 4 to 1 মার্কস বিল করছি। জি বলেন। ম্যাম এই জায়গাটা আরেকবার একটু বলা যাবে যে কখন আমরা হচ্ছে এস নট বার দিচ্ছি আর কখন এস নট দিচ্ছি, এটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? আচ্ছা, এই যে আপনি এখানে দেখেন 0, আপনার যে ট্রান্সমিশন গেটের ইনপুটে আপনার এই S0 এর ভ্যালু যখন 0 হয়, তখন কে পাস হবে? I0 পাস হবে না? জি। S0 হলে কে পাস হবে? I0। আর S0 এর ভ্যালু যদি 1 হয়, তখন কে পাস হবে? I1। তো যেহেতু 0-তে I0 পাস হবে, তাহলে I0 যে ট্রান্সমিশন গেটে আসছে সেটার এনাবল পিনে যাবে S0 বার, কারণ 0-তে এই ট্রান্সমিশন গেটটাকে কাজ করতে হবে। ওকে, আর যে ট্রান্সমিশন গেটের ইনপুটে আসছে 1, ওকে, 1 যে ট্রান্সমিশন গেটের ইনপুটে I1, সো এস এর ভ্যালু যখন 1 হয় তখন I1 পাস হয়, সো ওই ট্রান্সমিশন গেটের এনাবেলে যাবে S0। ঠিক আছে, 0 হলে যেটা পাস হবে সেটার এনাবেলে যাবে S0 বার। মানে বেসিক্যালি আপনার 0-তে পাস করতে গেলে আপনার 0-তে পাস করতে হবে, সো কি করতে হবে, ওইটাতে অন করতে হবে, সো 0-র বার দিতে হবে। সো 0-র জন্য হচ্ছে বার হবে, 1-এর জন্য বার হবে না। বুঝা গেছে? ইয়েস ম্যাম। তো যেগুলার ইনপুট পিনে মানে আপনার 0 নাম্বার পিনে কে ছিল? I0 ছিল। 0 নাম্বার পিনে কে ছিল? I2 ছিল। তো দেখেন যে দুইটা ট্রান্সমিশন গেটে আমি I0 আর I2 ইনপুট দিয়েছি, সেগুলার এনাবল পিন আমি দিয়েছি S0 এর বার। আর 1 নাম্বার পিনে কে কে ছিল? I1 ছিল আর I3 ছিল। তো যে দুইটাতে আমি ইনপুট হচ্ছে হিসাবে I1 আর I3 ইউজ করেছি, সেগুলার এনাবলে দিয়েছি আমি S0। ওকে, সেম ভাবে আমার পরের যে মার্কসটা, পরের মার্কসটার যেটা আমার ইনপুট হিসেবে মানে সিলেক্টেড পিন হিসেবে ছিল S1, বাট আমার এই ট্রান্সমিশন গেটে মানে এই মার্কসটার আউটপুটটা কয় নাম্বার পিনে গেছে? 0 নাম্বার পিনে গেছে। তো এই জন্য এটার আউটপুটটা যেটার ইনপুটে গেছে সেটা এনেবলে দেখেন আমরা দিয়েছি এস বার মানে S1 বার, আর এটার আউটপুটটা কি হয়? 1 নাম্বার পিনে যায়। তো এই মার্কসটার যে এই মার্কসের যে আউটপুটটা, সেটা আমার যে ট্রান্সমিশন গেটে গিয়েছে সেটা এনেবলে দেখেন দিয়েছি S1। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এটা আমাদের একটা ইমপ্লিমেন্টেশন, এটা আমরা কি করতে পারি যে 2 to 1 মার্কস দিয়ে 4 to 1 মার্কস বিল করলাম। তো এটা একটা ইমপ্লিমেন্টেশন। আমরা ক্লাসে ট্রান্সমিশন গেট দিয়ে আর একটা ইমপ্লিমেন্টেশন দেখেছিলাম, আমরা জাস্ট ডিরেক্টলি এই লজিক এক্সপ্রেশনটা যদি লিখি। আচ্ছা, আপনাদের ফার্স্ট কোশ্চেনে কিন্তু লজিক এক্সপ্রেশনটাও লিখতে বলা হয়েছিল, আমার ওটা মিস হয়ে গেছে। আচ্ছা, তো আপনাদের লজিক এক্সপ্রেশনটা যদি মনে থাকে, আপনাদের লজিক এক্সপ্রেশন কি হয়? S1 বার S0 বার I0 প্লাস S1 বার S0 I1 প্লাস S1 S0 বার I2 প্লাস S1 S0 I3। সো আমরা ডিরেক্টলি সেটা করতে পারি, আমরা এই লজিক এক্সপ্রেশনটা ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারি। সো তার জন্য কি করতে হবে, আমার প্রত্যেকটা ইনপুটের সাথে দুইটা করে বেসিক্যালি ট্রান্সমিশন গেট দিতে হবে। প্রত্যেকটা ইনপুটের সাথে দুইটা ট্রান্সমিশন গেট আমার সিরিজে কানেক্ট করতে হবে। তো আমার যেহেতু এখানে 4টা ইনপুট লাইন, তো আমার এখানে এরকম 8টা ট্রান্সমিশন গেট লাগবে।
সবগুলার আউটপুট লাইনটা আমরা শর্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো আমার এটার ইনপুট হচ্ছে I0, এটার ইনপুট I1, এটার ইনপুট I2, এটার ইনপুট I3। সো দেখেন I0 এর সাথে কে কে ছিল, S1 বার, S0 বার। তো এটার একটা এনাবলে দিব আমরা S1 বার, আর একটা এনাবলে দিব S0 বার। তাহলে এনাবল বারটাতে কি আসবে, উল্টাটা আসবে, তাহলে এখানে আসবে S1, এখানে আসবে S0। আচ্ছা, I1 এর সাথে কে ছিল, S1 বার, S0। তো আমরা একটা এনাবলে দিচ্ছি S1 বার, আর একটা এনাবলে যাবে S0। তাহলে এনাবল বারটাতে সেম ভাবে উল্টা আসবে, তাহলে এখানে আসবে S1, এখানে আসবে S0 এর বার। তারপরেরটাতে আমার I2 সাথে গিয়েছিল S1 S0 বার। তো এটার এনাবলে দিচ্ছি S1, এটার এনাবলে দিচ্ছি S0 বার। এটাতে উল্টা, so এখানে S1 বার, এখানে S0। আর ফাইনালি আমার I3 সাথে ছিল S1 S0। তো আমার এটার এনাবলে S1, এটার এনাবলে S0। তাহলে এনাবল বার গুলাতে হবে S1 বার, S0 বার। ওকে, সো আপনি এভাবেও করতে পারেন, যেহেতু আপনাকে কোশ্চেনে জাস্ট বলা আছে ট্রান্সমিশন গেট ইউজ করতে। তো দুইটাই কিন্তু ট্রান্সমিশন গেট ইমপ্লিমেন্টেশন। আমরা আগে যেটা করছি, তিনটা 2 to 1 মার্কস একটা 4 to 1 মার্কস, ওইটাও আমার ট্রান্সমিশন গেট ইমপ্লিমেন্টেশন, এটাও কি আমাদের ট্রান্সমিশন গেট ইমপ্লিমেন্টেশন। বাট এটাতে আমার নাম্বার অফ ট্রানজিস্টর লাগে 8, মানে আপনার হচ্ছে ট্রান্সমিশন গেট লাগতেছে 8টা, তাহলে নাম্বার অফ ট্রানজিস্টর হচ্ছে 16টা। কারণ একটা ট্রানজিশন গেটে দুইটা ট্রানজিস্টর। আর আগের ইমপ্লিমেন্টেশনে দেখেন আপনার ট্রান্সমিশন গেট লাগছিল হচ্ছে 6টা, তার মানে আপনার নাম্বার অফ ট্রানজিস্টর আসছে হচ্ছে 12টা। ওকে, বাট দুইটাই আমার ট্রান্সমিশন গেট ইমপ্লিমেন্টেশন, যেহেতু কোশ্চেন আপনাকে নাম্বার অফ ট্রানজিস্টরের কোনো কনস্ট্রেন্ট দেওয়া হয় নাই, তো আপনার যে কোনো একটা করলেই পারে। ওকে, ম্যাম আচ্ছা, বলেন। ম্যাম আমাদের এই লাস্টে যে অ্যান্ডটা সবগুলো ইনপুট আমাদের যে অ্যান্ড হয়ে যুক্ত আসছে ম্যাম, এটা আমাদের করা লাগতেছে না কেন? আপনার তো আপনি চিন্তা করেন মার্কসে কি আপনার এট এ টাইম মাল্টিপল লাইন অ্যাক্টিভ হবে? ও না, একটাই তো অন আছে, অর হয়ে আছে তো, একটা একটা হইলেই তো ওটাই আউটপুট হবে। হ্যাঁ, আপনার সবগুলো লাইন এটাই। আমি শর্ট করে দিয়েছি, যে কোনো একটাই তো এট এ টাইম আপনার হচ্ছে আউটপুটে আসবে। মানে এট এ টাইম তো আপনার দুইটা লাইন কখনো শর্ট হবে না, যে আপনার দুইটা আউটপুট একসাথে চলে আসতে পারে। এজন্য আমাদের এখানে আর কিছু আচ্ছা করতে আচ্ছা হবে না। okay. আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে এখন নেক্সট কোশ্চেনটাতে যাই। সো নেক্সট কোশ্চেনটাতে বলা হয়েছে যে কম্পেয়ার দ্য নাম্বার অফ ট্রানজিস্টরস নিডেড উইথ কনভেনশনাল সিমস লজিক ডিজাইন অ্যাপ্রোচ। ওকে, সো এখানে দেখেন আমরা তো অলরেডি ট্রান্সমিশন গেট দিয়ে মার্কসটা ইমপ্লিমেন্ট করেছি। সো এখন আপনাকে বলা হলো যে আপনি এই মার্কসটাই যদি আমরা ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্ট না করে সিমস লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করি, মানে সিমস ইমপ্লিমেন্টেশন করি, তাহলে ইন দ্যাট কেস আমার কয়টা ট্রানজিস্টর লাগবে সেটা কম্পেয়ার করতে বলা হয়েছে। এবং দেখেন এখানে বলা আছে অ্যাজিউম অল দ্য ইনপুটস ইনভার্টেড ফর্মস আর অ্যাভেলেবল। তার মানে আপনার ইনপুট গুলোর যে ইনভার্টেড ফর্ম সেটা আপনার কাছে অ্যাভেলেবল আছে, কোনো ইনপুটকে ইনভার্ট করার জন্য আপনার এক্সট্রা করে ইনভার্টার লাগবে না। তো আপনাকে জাস্ট বলা হয়েছে যে আপনার এই মানে এই মাল্টিপ্লেক্সারটা যদি আমরা সিমস দিয়ে বানাই, তাহলে সিমস লজিক দিয়ে বিল্ড করি, তাহলে আমার নাম্বার অফ ট্রানজিস্টর কয়টা লাগবে। তো এখন আমরা তাহলে এখানে লজিক এক্সপ্রেশনে চলে আসি। তো আপনার লজিক এক্সপ্রেশনটা কি ছিল, S1 S0 বার I0 প্লাস S1 বার S0 I1 প্লাস S1 S0 বার I2 প্লাস S1 S0 I3। তো এখানে দেখেন আপনার নাম্বার অফ ইনপুটস কয়টা আসে আসলে, তাহলে প্রত্যেকটা টার্ম, এখানে আমার টোটাল টার্ম আছে 4টা, প্রত্যেকটা টার্মে আপনার নাম্বার অফ ইনপুটস আছে 3টা। তার মানে আপনার টোটাল নাম্বার অফ ইনপুট কয়টা, 12টা। টোটাল নাম্বার অফ ইনপুট যদি 12টা হয়, তার মানে কি আপনার 12টা এনমস লাগবে। এটা যদি আমরা সিমস ইমপ্লিমেন্টেশন করি, আমার 12টা এনমস লাগবে, 12টা পিমস লাগবে। পুল ডাউন সার্কিটের জন্য লাগবে 12টা এনমস, যেহেতু 12টা ইনপুট। পুল আপ সার্কিটের জন্য লাগবে 12টা পিমস। এখন আমরা কি জানি, সিমস দিয়ে যখন আমরা যে কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করি, সেটা কোন ফর্মে থাকে, কমপ্লিমেন্টের ফর্মে থাকে। বাট এই এক্সপ্রেশনে তো আবার কমপ্লিমেন্ট নাই। তাহলে এটাকে ইনভার্ট করতে আমার লাগবে আর একটা ইনভার্টার, তার মানে আরো দুইটা ট্রানজিস্টর। তাহলে আমার টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর কয়টা হচ্ছে, 12টা এনমস প্লাস 12টা পিমস প্লাস ইনভার্ট করার জন্য আরো দুইটা। তাহলে টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর হচ্ছে আমার 26টা। ওকে, সো সিমস লজিক দিয়ে যদি আমরা এই মাল্টিপ্লেক্সারটা বিল্ড করতাম, তাহলে আমার নাম্বার অফ ট্রানজিস্টর লাগতো 26টা। আর যদি আমরা ট্রান্সমিশন গেট দিয়ে করি, ট্রান্সমিশন গেটের আমরা দুটো কনফিগারেশন দেখছি, একটাতে লাগতেছে 16টা, একটাতে লাগতেছে 12টা। ওকে, সো অবভিয়াসলি ক্লিয়ারলি কি যে আমাদের ট্রান্সমিশন গেটে নাম্বার অফ ট্রানজিস্টর কি লাগে, সিমস লজিকের থেকে কম লাগে। ওকে, ক্লিয়ার?
এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? একটু রেসপন্ড করবেন। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনটাতে চলে যাই। নেক্সট কোশ্চেনটাতে আপনাকে কি বলা হয়েছে? সাপোজ ইউ হ্যাভ বিন গিভেন নেগেটিভ লেভেল ডি ল্যাচেস সিস্টেম ক্লক সিগন্যাল অ্যান্ড ইনপুট ডাটা সেট। ওকে, সো আপনাকে বলা হলো আপনার কাছে নেগেটিভ লেভেল ডি ল্যাচ আছে, ক্লক সিগন্যাল আছে অ্যান্ড ইনপুট ডেটা সিগন্যাল আছে। তো আপনার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ডিজাইন এ নেগেটিভ এজ ডি ফ্লিপ ফ্লপ শোয়িং দ্য ক্লক এন্ড ডাটা সিগন্যাল ফ্লো থ্রু দ্য গিভেন ল্যাচ অর ল্যাচেস। ওকে, সো আপনাকে জাস্ট বলা হয়েছে একটা ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে ইউজিং নেগেটিভ লেভেল ডি ল্যাচ, তাই না? কারণ কোশ্চেন আপনাকে বলা হচ্ছে আপনার কাছে নেগেটিভ লেভেল ডি ল্যাচ আছে। তো আপনাকে বলা হয়েছে যে ডিজাইন আ নেগেটিভ এইচ ডি ফ্লিপ ফ্লপ শোয়িং দ্য ক্লক এন্ড ডাটা সিগন্যাল ফ্লো থ্রু দ্য গিভেন ল্যাচ অর ল্যাচেস। এন্ড দেখেন বলা আছে ইউ নিড নট শো দ্য সার্কিট ডায়াগ্রাম ইনসাইড ল্যাচ। তার মানে আপনার ল্যাচের ভিতরে সার্কিট ডায়াগ্রাম লাগবে না, জাস্ট আপনি ল্যাচের ব্লক ডায়াগ্রাম দিয়ে, মানে আপনার কাছে ল্যাচ আছে, তো ল্যাচ অ্যাজ ইট ইজ আছে, ওটা দিয়ে আপনাকে জাস্ট ফ্লিপ ফ্লপ বিল্ড করতে হবে, ল্যাচের ভিতরে সার্কিট আপনার ড্র করতে হবে না। ওকে, সো আপনার তাহলে কোশ্চেনটা কি যে নেগেটিভ লেভেল ডি ল্যাচ দিয়ে নেগেটিভ ফ্লিপ ফ্লপ বানাতে বলা হলো, নেগেটিভ লেভেল ডি ল্যাচ দিয়ে নেগেটিভ ফ্লিপ ফ্লপ। সো আমাদের বেসিক্যালি কি করতে হবে? একটা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ বানাইতে হবে। সো নেগেটিভ এজ ট্রিগার মানে কি? ফলিং এজে কাজ করবে, তাই না? ফলিং এজে কাজ করবে। আচ্ছা, সো ফলিং এজে কাজ করা মানে কি? আমার এই এজটা, তাহলে আমরা কি জানি আমার মাস্টার কি করবে? ক্লকের পজিটিভে কাজ করতে হবে, স্লেভকে কাজ করতে হবে ক্লকের নেগেটিভে। সো আপনার মাস্টারকে হতে হবে পজিটিভ ল্যাচ, স্লেভকে হতে হবে নেগেটিভ ল্যাচ। আচ্ছা, এখন আমার কাছে আছে কি? আমার কাছে আছে হচ্ছে শুধু নেগেটিভ ল্যাচ, আমার কাছে অ্যাভেলেবল হচ্ছে নেগেটিভ ল্যাচ। তো এটা আমার ক্লক সিগন্যাল, এটা আমার ডি, এটা কিউ, এটা আমার কিউ বার। সো এখানে সেম, এটা আমার ক্লক সিগন্যাল, এটা আমার ডি, এটা কিউ, এটা কিউ বার। ওকে, সো আমরা কি জানি যে আমাদের হচ্ছে যখন আমরা ল্যাচ দিয়ে ফ্লিপ ফ্লপ বানাতে চাই তখন আমরা কি করতে হয়? ক্যাসকেড করতে হয়। আমরা একটা মাস্টারের আউটপুটটাকে কি করি? স্লেভের ইনপুট হিসাবে দিয়ে দিই। ওকে, সো এটা আমার মাস্টার, এটা আমার স্লেভ, এবং এটা হচ্ছে আমার ফাইনাল ফ্লিপ ফ্লপের আউট। আচ্ছা, সো এখন এটা তো আমরা বুঝি, এবং আমার এই যে ফার্স্ট যে মাস্টারটা, এখানে আমার অ্যাকচুয়াল ইনপুট সিগন্যাল আসে। এখন আমরা জানি যে যদি নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ বানাতে চাই আমার মাস্টারটাকে হতে হবে পজিটিভ, স্লেভটাকে হতে হবে নেগেটিভ। বাট আপনার কাছে দুইটাই কি আছে? নেগেটিভ আছে। তাহলে আমার মাস্টারটাকে কি করতে হবে? নেগেটিভ থেকে পজিটিভ বানায় নিতে হবে। নেগেটিভ প্লাসকে আমরা পজিটিভ প্লাস কিভাবে বানাতে পারি? আমরা ক্লকটাকে কি করে দিব? ইনভার্ট করে ফিট করে দিব। ওকে, যদি আমি ক্লক ফিট না করে ক্লকের বার ফিট করি, আলটিমেটলি কি করবে? ক্লকের বারের নেগেটিভে কাজ করবে, মানে ক্লকের পজিটিভে কাজ করবে। তাহলে আমরা কি করব? মাস্টারের ক্লক পিনের আগে কি করবো? একটা ইনভার্টার দিব, আর স্লেভে আমি ক্লকটাকে অ্যাজ ইট ইজ ফিট। তো এটা হচ্ছে আমার মাস, এটা হচ্ছে ক্লক। তো আমি মাস্টারে কি করছি? ক্লকটা ইনভার্ট করে ফিট করেছি। তো আলটিমেটলি ওকে আমি ক্লক বার দিচ্ছি, তাহলে ও ক্লক বারের নেগেটিভে কাজ করবে, তার মানে ও অ্যাকচুয়ালি ক্লকের পজিটিভে কাজ করবে। ওকে, আর আমি স্লেভে ডিরেক্টলি ক্লকটাকে দিচ্ছি, তার মানে ও ক্লকের নেগেটিভে কাজ করবে। তো তাহলে এখানে যে আমি একটা ইনভার্টার দিয়ে দিলাম, তার কারণে কি হয়ে গেছে? এই নেগেটিভ প্লাসটা হয়ে গেছে এখন পজিটিভ, আর এটা তো আমার নেগেটিভ। সো মাস্টার কাজ করবে কখন? ক্লকের পজিটিভে, স্লেভ কাজ করবে ক্লকের নেগেটিভ। ওকে, সো আলটিমেটলি এটা কি হিসাবে কাজ করবে? একটা নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটাতে চলে যাই। তাহলে এখন এরপরে বলা হলো ড্র দ্য আউটপুট অফ দ্য ল্যাচেস ফর দ্য ক্লক অ্যান্ড ডেটা সিগন্যাল শোন বিলো ফর ইউর ডিজাইন। ওকে, সো এখন আমাদের যেটা বলা হয়েছে যে আপনার এখানে একটা ক্লক অ্যান্ড ডেটা সিগন্যাল দেওয়া আছে। আপনার যে দুইটা ল্যাচ আছে, যে দুইটা ল্যাচ আপনি তো একটা ফ্লিপ ফ্লপ ডিজাইন করলেন মাত্র দুইটা ল্যাচ ইউজ করে, ওই দুইটা ল্যাচের আউটপুট আপনাকে ড্র করতে বলা হয়েছে। সো এখানে আমাদের হচ্ছে এই কোশ্চেনে ড্র করে ফেলি, আমরা এই কোশ্চেনে ড্র করতে পারি।
আচ্ছা, তো আমরা এখানে আগে একটু লাইন টেনে নেই। আচ্ছা, তো এখন আমরা যে ডিজাইনটা করেছি আমরা ডিজাইন থেকেই জানি যে আমার মাস্টারটা কাজ করবে কি ক্লকের পজিটিভে, স্লেভ কাজ করবে ক্লকের নেগেটিভে। তার মানে আমার ফার্স্ট ল্যাচটা একটা পজিটিভ ল্যাচ, ফার্স্ট ল্যাচটা যেহেতু নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ ডিজাইন করেছি, তো ফার্স্ট ল্যাচটা পজিটিভ ল্যাচ, সেকেন্ড ল্যাচটা নেগেটিভ ল্যাচ। তো তাহলে আমার মাস্টার কাজ করবে ক্লকের পজিটিভে, স্লেভ কাজ করবে ক্লকের নেগেটিভে। তো শুরুতে আমরা পাচ্ছি ক্লকের নেগেটিভ, তো যেহেতু আমরা শুরুতে ক্লকের নেগেটিভ পাচ্ছি, তার মানে তো আমার কি হবে, ডেটা তো পাস হবে না, আগে ডেটা ধরে রাখবে। এখন আগে ডেটা তো আমাদের দেওয়া নেই, তো আমরা এই ফার্স্ট হাফ সাইকেলে আমরা কি করব, আমার ডেটাটা হবে ইনডিটারমিনেট, আমি জানি না যে আমার ডেটাটা কি হবে। আচ্ছা, এখন আমার ক্লকের পজিটিভ এসে কি করবে, ইনপুট ডেটাটাকে ফলো করবে। So আমরা ইনপুট ডেটাটাকে ফলো করি। তো এটা আমার হচ্ছে তাহলে ইনপুট ডেটাটা ক্লকের পজিটিভে সেই ইনপুটটাকে হুবহু কপি করবে। এখন আমি পাচ্ছি ক্লকের নেগেটিভেও কি করবে, আগে ডেটা ধরে রাখবে। So আগে ডেটা হাই ছিল, তাহলে আউটপুট এখন আমার হাই থাকবে। ওকে, তো এখন আমি আবার ক্লকের পজিটিভ পাচ্ছি, তাহলে ক্লকের পজিটিভ এসে কি করবে, আবার ইনপুটটাকে ফলো করবে। তাহলে আমরা ইনপুটটাকে ফলো করি, এখানে ইনপুট এসে লো হয়ে গেছে, এটাও লো হয়ে যাবে। আচ্ছা, আবার এখন পাচ্ছি ক্লকের লো, তাহলে ক্লকের লো হলে সে কি করবে, আবার আগের ডেটা ধরে রাখবে। So আগের ডেটাটাকেই সে ধরে রাখবে। আবার ক্লক হাই পাচ্ছি, ক্লক হাই পাইলে সে কি করবে, ইনপুটকে ফলো করবে। সো ইনপুট লো, আমার আউটপুট হবে লো। আবার এখানে আমরা হচ্ছে ক্লকের লো পাচ্ছি, ক্লকের লো হলে কি হবে, আগের ডেটা ধরে রাখবে। সো আগের ডেটাটা কি ছিল, লো ছিল। সো আমার আউটপুটটা কি থাকবে, লোই থেকে যাবে। এখানে এসে আমি আবার ক্লকের হাই পাচ্ছি, এবং আমার এখানে তাহলে আবার কি করবে, ইনপুটকে ফলো করবে, ইনপুটটা হাই। সো আমার আউটপুটটা এখানে এসে হাই হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, আমাদের হচ্ছে আউটপুট অফ ফার্স্ট সুইচ। ওকে, আচ্ছা, এখন আমরা ড্র করব আউটপুট অফ সেকেন্ড ল্যাচ। সেকেন্ড ল্যাচটা কি, নেগেটিভ ল্যাচ, তাই না? এবং এই সেকেন্ড ল্যাচের ইনপুটটা কিন্তু ডেটা না, সেকেন্ড ল্যাচের ইনপুটটা কি, ফার্স্ট ল্যাচের আউটপুট, তাই না? আমরা কি জানি, আবার ফার্স্ট ল্যাচের আউটপুটটাকে আমরা সেকেন্ড ল্যাচের ইনপুট হিসাবে ফিট করেছি, আমাদের ডিজাইনটা তো তাই, তাই না? আমাদের ডিজাইনটাও তো হচ্ছে তাই বলে। তো আমরা তাহলে সেটাই করব। তাহলে আমাদের হচ্ছে সেকেন্ড ল্যাচটা আমার কাজ করবে ক্লকের নেগেটিভে, এবং সে কি করবে, তার ইনপুটটা বা ডেটাটা থাকবে হচ্ছে ফার্স্ট ল্যাচের আউটপুট। তো শুরুতে আমরা ক্লকের নেগেটিভ পাচ্ছি, এবং এই ক্লকের নেগেটিভে আমার ফার্স্ট ল্যাচের আউটপুটটা কি, ইনডিটারমিনেট। তো সেকেন্ড ল্যাচের আউটপুটটাও থাকবে ইনডিটারমিনেট। এবং যেহেতু ক্লকের পজিটিভে সে আগের ডেটাটাকেই ধরে রাখে, তাহলে ক্লকের পজিটিভেও আমার এই ডেটাটা ইনডিটারমিনেটই থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট ক্লক সাইকেল পুরোটাই আমার আউটপুটটা থাকবে ইনডিটারমিনেট। আচ্ছা, এখন আমার এই যে সেকেন্ড আমরা আবার একটা ক্লকের নেগেটিভ পাচ্ছি, এই ক্লকের নেগেটিভে কি করবে, তাহলে এই ডেটাটাকে ফলো করবে। সো ক্লকের নেগেটিভে আমার ইনপুট ছিল হাই, আমার আউটপুটটাও হবে। এরপর আমরা পাচ্ছি ক্লকের পজিটিভে কি করবে, আগের আউটপুটটাকে ধরে রাখবে। So আগের আউটপুটটা হাই, আমার এখনো আউটপুটটা কি থাকবে, হাই থাকবে। ওকে, আচ্ছা, আমি আবার ক্লকের নেগেটিভ পাচ্ছি, ক্লকের নেগেটিভ এসে কি করবে, ইনপুটটাকে ফলো করবে। তো আমার ইনপুটটা কি, লো, তাহলে এখন আমার আউটপুটটা কি হয়ে যাবে, আবার লো হয়ে যাবে। ওকে, আবার আমরা ক্লকের পজিটিভ পাচ্ছি, ক্লকের পজিটিভ এসে কি করবে, আগের আউটপুটটাকে ধরে রাখবে। So আগের আউটপুটটা ছিল লো, তো আমার এই পুরো ক্লক সাইকেল আউটপুটটা থাকবে লো। আচ্ছা, এবার আমরা আবার ক্লকের নেগেটিভ পাচ্ছি, ক্লকের নেগেটিভ এসে কি করবে, আবার ইনপুটকে ফলো করবে। তো ইনপুট ছিল লো, আমার আউটপুটটা থাকবে লো। আচ্ছা, এবার আমরা পাচ্ছি আবার ক্লকের পজিটিভে কি হবে, আগের ডেটাটাকে ধরে রাখবে। তো আগের ডেটা যেহেতু লো ছিল, আমার আউটপুটটা কি থাকবে, লোই থেকে যাবে। ওকে, তো তাহলে এটা হচ্ছে আমার আউটপুট অফ সেকেন্ড ল্যাচ। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস একটু ভেরিফাই করি। তো আমরা একটা নেগেটিভ এজ ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করছিলাম, নেগেটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। তো তাহলে আমার আউটপুট অফ সেকেন্ড ল্যাচ যেটা, সেটা বেসিক্যালি কি হওয়া উচিত, একটা ডি ফ্লিপ ফ্লপের আউটপুট যেরকম হওয়া উচিত সেটা হওয়া উচিত। তাহলে আমরা সেটা একটু চেক করে দেখি। আচ্ছা, তো এটা কি ফ্লিপ ফ্লপ, নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। তো আমার এই নেগেটিভ এজ গুলোতে ইনপুট যা থাকবে আউটপুটে সেটাই আসার কথা। আচ্ছা, তো ফার্স্ট যে নেগেটিভ এজটা, এই নেগেটিভ এজে আমার ডেটাটা কি ছিল, হাই ছিল, আমার আউটপুটটা কি, হাই। এবং সেই আউটপুটটা কতক্ষণ হাই থাকতেছে, আমার নেক্সট নেগেটিভ এজ আসা পর্যন্ত। নেক্সট নেগেটিভ এসে আমার ইনপুটটা কি ছিল, লো ছিল, তাহলে আউটপুটটা কি হবে, লো হবে। কতক্ষণ লো থাকবে, নেক্সট নেগেটিভ এজ আসা পর্যন্ত।
আবার এই যে নেগেটিভ, সরি এটা না তো, আবার এখানে যে নেগেটিভ এজটা, এই নেগেটিভ এজে ইনপুটটা কি আবার লো, আউটপুটটা কি হয়ে গেছে আবার লো হয়ে গেছে, এবং কতক্ষণ লো থাকছে, নেক্সট নেগেটিভ এজ আসে। ঠিক আছে, তার মানে কি আমার এই যে সেকেন্ড ব্যাচের যে আউটপুটটা সেটা বেসিক্যালি একটা নেগেটিভ পেজ ট্রিগার ফ্লিপ ফ্লপের মতোই বিহেভ করছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? Yes, miss. আচ্ছা, ওকে, সো তাহলে এখন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটাতে চলে যাই। মিস একটা ডিজাইন করে দিবেন মিস, যে আমাদের যে এটা ডিজাইন করতে বললো নেগেটিভ এস ফ্লিপ ফ্লপ, এটা মিস একটু ট্রান্সমিশন গেট দিয়ে করে দিবেন। ট্রান্সমিশন গেটেরটা তো সিম্পল, ট্রান্সমিশন গেটেরটা আপনি কি করবেন, অ্যাজ ইউজুয়াল আপনার জাস্ট ভিতরে কি করতে হবে, ট্রান্সমিশন গেটের সার্কিটটা ড্র করতে হবে। কি করতে হবে, আচ্ছা। তো আমাদের যদি ট্রান্সমিশন গেট দিয়ে বিল্ড করতে বলা হয়, ট্রান্সমিশন গেট দিয়ে বিল্ড করলে আমার তো সেম, আমার নেগেটিভ এর স্ট্রিকার ফ্লিপ ফ্লপ মানে কি, আমার মাস্টার হবে পজিটিভ, স্লেভ হবে নেগেটিভ। মাস্টার কাজ করবে ক্লকের পজিটিভে, স্লেভ কাজ করবে ক্লকের নেগেটিভ। তো আমার কি করতে হবে, দুইটা ল্যাচ বানাইতে হবে। তো আমি আগে দুইটা ল্যাচ বানাই ফেলি। তো দুইটা ল্যাচ, আমার ল্যাচে কি থাকে, আমার সার্কিট তো এরকম, আমার এখানে একটা ট্রান্সমিশন গেট, এরপর আমার থাকবে একটা ইনভার্টার, এরপরে আমার এখানে আর একটা ইনভার্টার, দেন এখানে আমার আর একটা ট্রান্সমিশন গেট। সো আমরা এটা কি করব, সেম জিনিসটা আবার রিপিট করতে হবে। যেহেতু আমরা ফ্লিপ ফ্লপ বানাবো, ফ্লিপ ফ্লপ বানাতে আমার দুইটা ল্যাচ লাগে, তো এখানে আমরা সেম জিনিসটাকে আবার রিপিট করব। এখন হচ্ছে আমাদের বানাইতে বলা হয়েছে কি, নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ। এটা আমার হচ্ছে ডি বা ডেটা, ওকে। তো আমার নেগেটিভ স্টিকার ফ্লিপ যেহেতু বানাইতে বলা হয়েছে, তাহলে আমার কি করতে হবে, আমার মাস্টার যে ল্যাচটা, ফার্স্ট যে ল্যাচটা, এটা কাজ করবে ক্লকের পজিটিভে, সেকেন্ড যে ল্যাচটা সেটা কাজ করবে ক্লকের নেগেটিভ। ওকে, তো যেহেতু এটা আমার ক্লকের, আমার মাস্টারটাকে পজিটিভ ল্যাচ হতে হবে, তাহলে এই যে ট্রান্সমিশন গেটটা আছে, আমার যদি আমরা অলওয়েজ পজিটিভ নাকি নেগেটিভ ল্যাচ এটা বুঝবো কিভাবে, এই ফার্স্ট যে ট্রান্সমিশন গেটটা থাকবে এটার এনাবল পিনটা চেক করবো। এটার এনাবল পিনে যদি ক্লক থাকে তাহলে সেটা পজিটিভ ল্যাচ, যদি এনাবল পিনে ক্লক বার থাকে এটা নেগেটিভ ল্যাচ। ওকে, এবং এখানে যা থাকবে এই ট্রান্সমিশন গেটটাতে অলওয়েজ তার উল্টা থাকবে। সো আমার ফার্স্ট ল্যাচটাকে কি বানাইতে হবে, যেহেতু নেগেটিভ এর ট্রিগার ফ্লিপ ফ্লপ, ফার্স্ট ল্যাচটা হতে হবে পজিটিভ, সেকেন্ড ল্যাচটা হতে হবে নেগেটিভ। তাহলে ফার্স্ট ল্যাচে তাহলে আমার এই ট্রান্সমিশন গেটের এনাবল পিনে থাকবে ক্লক, তাহলে অটোমেটিকলি এনাবল বারে কি থাকবে, ক্লক বার। এবং এই ট্রান্সমিশন গেটটাতে এটার উল্টাটা হবে, তো এটার এনাবলে চলে আসবে ক্লক বার, এনাবল বারে আসবে ক্লক। ওকে, তাহলে এটা আমার পজিটিভ ফ্ল্যাশ, তাহলে এখানে এটা আমার কি হবে, নেগেটিভ ফ্ল্যাশ। এটা আমরা এনাবলে কি দিয়েছি, ক্লক বার, তাহলে এনাবল বারে দিব আমরা ক্লক। আর এখানে উল্টাটা হবে, তাহলে এনাবলেই দিব হচ্ছে ক্লক, এনাবল বারে দিব ক্লক বার। তো আমার এই যে ফার্স্ট যে পার্টটা, ফার্স্ট পার্টটা হচ্ছে একটা পজিটিভ ফ্ল্যাশ, এটা হচ্ছে আমার একটা নেগেটিভ ফ্ল্যাশ। ওকে, তো এটা আমার ডেটা, এটা হচ্ছে আমার কিউ এম, মাস্টারের আউটপুটটাকে আমরা কিউ এম দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার কিউ এম বার, তাহলে এটা হচ্ছে আমার কিউ এফ বার, আর এটা হচ্ছে আমার কিউ এফ। তো আমার এটা হচ্ছে ফাইনাল আউটপুট কিউ এফ, এটা হচ্ছে তার কমপ্লিমেন্টার কিউ এফ বার। ওকে, ম্যাম, ক্লিয়ার? ম্যাম জি বলো। আমরা উপরে যখন ব্লক ব্লক ডায়াগ্রাম করলাম, তখন আমরা ফার্স্ট ক্লাস থেকে যে আউটপুটটা ওটা সেকেন্ড ক্লাসের ইনপুটে দিলাম, ওটা তো কিউ দিছি, এখানে আমরা কিউ বার কেন দিই? এটা ডাজেন্ট ম্যাটার, আপনি কিউ দিতে পারেন, একই জিনিস। কিউ দিলে এখানে কিউ এফ আসবে, আচ্ছা এখানে কিউ এফ বার আসবে। ওকে, সো ওইটার জন্য ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। মানে আমার তো আউটপুট আচ্ছা হিসেবে কিউ এফ ও লাগবে, কিউ এফ বারও লাগবে, তাই না? আমার তো দুইটাই লাগবে। তো আপনি যদি এখান থেকে কিউ এম বারটা যদি ইনপুটে না দিয়ে যদি এলটা ইনপুটে দিতেন, কিউ এম ইনপুটে দিতেন, তাহলে এখানে আপনি কিউ এফ আউটপুটে পেতেন, তাহলে এখানে আমার আউটপুটে পাইতেন কিউ এফ বার।
ওকে। আর আমরা এখানে যেহেতু কিউ এমটা ইনপুটে দিচ্ছি এই জন্য আমরা এখানে আউটপুটে পাচ্ছি, সরি কিউ এম বার ইনপুটে দিচ্ছি এই জন্য আউটপুটে পাচ্ছি কিউ এফ বার, সো ইনভার্ট করার পরে হয়ে যাচ্ছে কিউ। ওকে, আলটিমেটলি একই জিনিস, মানে আপনি দুইভাবে ডিজাইন করতে পারেন। আচ্ছা মিস, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তো আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাই তাহলে। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের একটা হচ্ছে 5 ট্রানজিস্টরের একটা ম্যাথ আছে। ওকে, তো এখানে আপনাদেরকে বলা হয়েছে নোড ভোল্টেজ গুলো বের করতে। এখানে আমাদের অনেকগুলো নোড ভোল্টেজ আছে, 5টা, V1 V2 V3 V4 V5। তো এখন আমরা সেই নোড ভোল্টেজ গুলো বের করবো। তো এখানে দেখেন ফার্স্টে কি কি বলা হয়েছে, যে আমার হচ্ছে Vx, তো এখানে আমার ইনপুট হিসেবে কিছু কিছু জায়গায় Vx ছিল, Vy ছিল, তো এগুলোর ভ্যালু বলে দেওয়া হয়েছে। So আমার Vx হচ্ছে 5 ভোল্ট। সো Vx ইজ বেসিক্যালি 5, এটা বেসিক্যালি 5 ভোল্ট। সেম ভাবে ভিওয়াই ও হচ্ছে 3 ভোল্ট। সো ভিওয়াই আসলে 3। তো এখানে আমার 5 ভোল্ট আছে, এখানে আমার 3 ভোল্ট আছে। আর বলা হলো যে আপনার ভিডিডি ও হচ্ছে 5 ভোল্ট। তো যত জায়গায় ভিডিডি আছে, ভিডিডি মানে ইজ বেসিক্যালি 5 ভোল্ট। আর আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে এনমস এর জন্য 0.5 ভোল্ট আর পিমস এর জন্য 0.3 ভোল্ট। ওকে, এনমস এর জন্য 0.5 ভোল্ট আর পিমস এর জন্য 0.3 ভোল্ট আছে। এখানে এনমস কোনটা পিমস কোনটা একটু বাবলটা একটু ব্লারি, তো এখানের জন্য এই জন্য দেখেন এখানে আলাদা করে বলেও দিছে যে আপনার M2 M5 M6, তার মানে এইটা M5 কোথায় আমার, এটা আর M6, এই তিনটা হচ্ছে পিমস, বাকিগুলো হচ্ছে এনমস। ওকে, তো এখন আমরা হচ্ছে তাহলে আউটপুট ভোল্টেজ গুলো বের করি। আচ্ছা, তো শুরুতে দেখেন আপনার M1 হচ্ছে এনমস, M2 হচ্ছে পিমস। M1 এর গেটে আছে 0 ভোল্ট, M2 এর গেটেও আছে 0। এখন এনমস এর গেটে যদি 0 ভোল্ট থাকে, এনমসটা কি অন হবে? হবে না। আমরা জানি এনমস এর গেটে কি দিতে হয়, বিডিটি, পিমস এর গেটে দিতে হয় 0। তাহলে আমার এখানে এনমসটা অফ থাকবে, পিমস এর গেটে যেহেতু 0 আছে পিমসটা অন থাকবে। ওকে, এবং আমরা কি জানি পিমস এ কি হয়, হাই ভোল্টেজ অ্যাজ ইট ইজ পাস হয়। পিমস এর ক্ষেত্রে হাই ভোল্টেজ অ্যাজ ইট ইজ পাস হয়, লো ভোল্টেজের ক্ষেত্রে কি হয় আমার হচ্ছে, আমরা যে ফর্মুলা জানি ম্যাক্সিমাম অফ ইনপুট আর গেট ভোল্টেজ ভার্সেস থ্রেশহোল্ড ভোল্টেজ, গেট ভোল্টেজ প্লাস থ্রেশহোল্ড ভোল্টেজের যে কোনো একটা হয়। ওকে, তো এখানে আমার ইনপুটে যেহেতু 5 ভোল্ট আছে, আমার আউটপুটে কি চলে আসবে তাহলে, 5 ভোল্ট চলে আসবে। ওকে, তাহলে আমাদের V1 এর ভ্যালু হবে 5। আচ্ছা, এখন দেখেন এই V1টাই কি আছে, এরপর আরেকটা এনমস আছে, এই এনমস এর গেটেও দেওয়া আছে V1, ইনপুটেও আছে V1। তো গেট ভোল্টেজও 5 ভোল্ট, ইনপুট ভোল্টেজও 5। তো গেটও যেহেতু 5, ইনপুটে যেহেতু 5, তাহলে আমার আউটপুটটা কত হবে? আমরা ফর্মুলা জানি কি, এনমস এর ক্ষেত্রে লো ভোল্টেজ কি হয়, অ্যাজ ইট ইজ পাস হয়, বাট হাই ভোল্টেজ পেলে কি হয়, মিনিমাম অফ ইনপুট আর গেট ভোল্টেজ মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা হয় না, মিনিমাম অফ ইনপুট আর গেট ভোল্টেজ মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজ। আপনার ইনপুট হিসাবে আছে 5 ভোল্ট, গেট ভোল্টেজ হিসাবে আছেও 5। তো 5, আপনার থ্রেশহোল্ড হচ্ছে 0.5, তাহলে আউটপুটে কি আসবে, 4.5। আউটপুটে আসবে তাহলে 4.5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি V2 এর ভ্যালু হচ্ছে 4.5। আচ্ছা, এখন এখানে আমাদের আরেকটা এনমস আছে, এটা হচ্ছে গেট ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট আর ইনপুট ভোল্টেজ আছে 4.5। ওকে, গেট ভোল্টেজ 3, ইনপুট আছে 4.5। তাহলে এখন আমাদের এই এনমসটা কি করবে, ডেটা পাস করবে। এই এনমসটা যখন ডেটা পাস করবে তাহলে আমরা কি করব, সেম ভাবে আবার আমার ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ফর্মুলা অ্যাপ্লাই করলে এখন আপনার ইনপুটে আসছে 4.5, গেটে আসছে 3। তো গেটে যদি 3 থাকে তাহলে আমার 3 মাইনাস 0.5, তাহলে আমার আউটপুটে কত আসবে, 2.5। আউটপুটে আসবে 2.5। ওকে, তো আমার এখানে আছে আমার গেট ভোল্টেজ আছে 2.5 আর ভিজেড এর ভ্যালু দেওয়া আছে দেখেন 3 ভোল্ট। আচ্ছা, তো এখন এটা দেখেন পিমস, এই M5টা ছিল পিমস। আচ্ছা, এখন এই পিমস এর দেখেন আপনার ইনপুট ভোল্টেজ আছে হচ্ছে 3 ভোল্ট আর এখানে গেটে আছে 2.5। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই পিএমএসটার গেটে তো 2.5 আছে, তাহলে পিএমএসটা কি অন হবে নাকি অফ হবে? ওকে, তো এখন অন হবে নাকি অফ হবে সেটার জন্য আমরা কি করব, ভিজিএস টা ক্যালকুলেট করব। দেখেন আপনার ইনপুটে আছে 2.5 আর এখানে, সো মানে ইনপুটটা তো গেট ভোল্টেজ, গেটে আছে 2.5, সোর্সে আছে 3। সো গেট সোর্স ভোল্টেজের জন্য আপনি মডুলাস নেন, তাহলে আপনার সেটা আসতেছে 0.5, যেটা কি আপনার ওর থ্রেশহোল্ড ভোল্টেজ 0.3 থেকে বড়। তার মানে এই পিমসটা ডেটা পাস করবে। এবং পিমসে আমরা কি জানি, পিমস তো হচ্ছে গুড 1 পাস করে। তাহলে ও যেহেতু ইনপুটে যেহেতু হাই ভোল্টেজ দিচ্ছেন, so ও কি করবে, অ্যাজ ইট ইজ পাস করে দিবে। লো ভোল্টেজ হলো তখন আমাদের সমস্যা হতো, বাট ইনপুটে তো আমরা হাই ভোল্টেজ দিচ্ছি। তাহলে আমার যেহেতু ইনপুটে 3 ভোল্ট ছিল, আমার আউটপুটেও কত আসবে, 3 ভোল্ট চলে আসবে। সো V4 এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা,
এখন দেখেন এই V4টা কি হয়েছে, আমার M6 M7 দুইটারই গেটে হিসাবে ইনপুটে যাচ্ছে। তো দেখেন তাহলে আমার এই NMOS এর গেটে আছে 3, PMOS এর গেটেও আছে 3। ওকে, NMOS এর গেটে আছে 3, PMOS এর গেটেও আছে 3। আচ্ছা, এখন যেহেতু NMOS PMOS দুইটার গেটেই 3 আছে, এখন কথা হলো যে তাহলে আমাদের NMOS এবং PMOS এই দুইটার ভিতরে আসলে কে অন হবে। ওকে, আচ্ছা এখন আমরা যদি দেখি PMOS এর গেটে আছে 3 ভোল্ট আর সোর্সে আছে 5। PMOS এর গেটে আছে 3 ভোল্ট, সোর্সে আছে 5, তাহলে গেট সোর্স ভোল্টেজ কত হচ্ছে? গেট সোর্স হচ্ছে 2 ভোল্ট। তার মানে কি হবে, এই PMOS-টা অন হবে। ওকে, এই PMOS-টা অন হবে। তাহলে এই PMOS-টা যদি অন হয়ে যায় তাহলে কি হবে, PMOS কি করে, ইনপুটে যা থাকে, যেহেতু এখানে ইনপুটে হাই ভোল্টেজ আছে, ও কি করবে, হাই ভোল্টেজটাকে অ্যাজ ইট ইজ পাস করে দিবে। তাহলে ইনপুটে যেহেতু 5 ভোল্ট আসছে, আপনার আউটপুটে অটোমেটিকলি 5 ভোল্ট চলে আসবে। ওকে, আচ্ছা এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আপনার NMOS ও তো অন হবে, যেহেতু NMOS এর গেটে 3 ভোল্ট আছে, আমার তো NMOS অন হওয়ার কথা। তাহলে NMOS এর ইনপুটে তো 3 ভোল্ট ছিল, তাহলে আউটপুটে তো আমার 3 ভোল্ট আসতে পারে। আচ্ছা, তো আউটপুটে আপনার 3 ভোল্ট না এসে 5 ভোল্টই আসবে কেন? আপনি যদি চিন্তা করেন যেখানে আমার NMOS PMOS দুইটাই অন হবে, NMOS PMOS দুইটাই অন হবে। আচ্ছা, এখন NMOS এর ইনপুটে যেহেতু 3 ভোল্ট আছে, আমরা ধরে নিচ্ছি যে এইখানে আউটপুটে আপনার 3 ভোল্ট আসবে। বাট আউটপুটে যখন 3 ভোল্ট আসবে, তখন আপনার NMOS-টা অফ হয়ে যাবে না? কারণ আপনার গেটে আছে 3 ভোল্ট, আউটপুটে যদি 3 ভোল্ট চলে আসে, আপনার তো গেট সোর্স ভোল্টেজ 0 হয়ে যাবে। তো তখন তো আমার NMOS-টা অফ হয়ে যাবে। বাট আপনার এই PMOS-টা তো অন থাকবে, এবং PMOS-টা যেহেতু অন থাকবে, আপনার এই আউটপুটটা কি হতে থাকবে, ভোল্টেজটা বাড়তে থাকবে, বেড়ে বেড়ে একদম এক্স্যাক্টলি 5 ভোল্টেই রিচ করবে। ওকে, তো আপনার আলটিমেটলি V5 এর ভ্যালু 5 ভোল্টে আসবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ম্যাম এটা কি হলো লাস্টে, এটা লাস্ট M7 এটা কি হলো আরেকবার বলবেন, কেন অফ আচ্ছা, হয়ে গেল এটা? আচ্ছা আপনার এটা মনে করে দেখেন। আচ্ছা, এটা আমরা পরে আসি। আমরা নর্মালি যখন পাস ট্রানজিস্টর, যখন ট্রান্সমিশন গেট যখন আমরা বিল্ড করি, ট্রান্সমিশন গেটের ক্ষেত্রে কি থাকে, NMOS PMOS দুইটাই থাকে না? ট্রান্সমিশন গেট জি আসলে মিস। বেসিক্যালি কি, আপনার একটা NMOS আর একটা PMOS, তাই না? আমরা একটা NMOS আর একটা PMOS কে কি করে দিই, কানেক্ট করে দিই। এবং ট্রান্সমিশন গেটের ক্ষেত্রে আপনার NMOS PMOS দুইটাই একসাথে অ্যাক্টিভ থাকে না? ট্রান্সমিশন গেটে আমরা কি করি, একটা এনাবল পিন থাকে, একটা এনাবল বার পিন থাকে। এনাবল পিনটা কি, বেসিক্যালি NMOS এর গেট, আর এনাবল বারটা কি থাকে, PMOS এর গেট না? জি মিস। আমরা যখন ট্রান্সমিশন গেট বিল্ড করি, আমরা তো বেসিক্যালি এরকম, তাই না? আমার একটা NMOS থাকে আর একটা PMOS থাকে। ওকে, এবং NMOS এর গেটে আমরা কি দেই, VDD দেই, PMOS এর গেটে দেই 0, যেন আমার NMOS PMOS দুইটাই কি হয়ে যায়, অন হয়ে যায়। এবং তখন কি হয়, যেহেতু যখন দুইটাই অন থাকে, দুইটাই অন থাকলে অলওয়েজ কি হয়, আপনি ইনপুটে লো ভোল্টেজ দিলে আউটপুটে লো আসে, ইনপুটে হাই দিলে আউটপুটে কি আসে, হাই আসে। আপনি ইনপুটে যা দিচ্ছেন আউটপুটে কি হয়, এক্স্যাক্টলি সেটাই পাস হয়ে যায় না? এখানে আপনি 5 ভোল্ট দিলে আউটপুটে কি আসবে, 5 ভোল্ট চলে আসবে। এখানে যদি 0 ভোল্ট দেন আউটপুটে কি চলে আসবে, 0 ভোল্ট চলে আসবে। কারণ এখানে কি হয়, আমরা নর্মালি জানি যে NMOS কি করে, 0 পাস করে ঠিকঠাক, বাট 1 কিন্তু ঠিকঠাক মতো পাস করতে পারে না। আবার PMOS কি করে, 1 ঠিকঠাক পাস করে, 0 ঠিকঠাক মতো পাস করতে পারে না। বাট যখন আমরা NMOS আর PMOS দুইটাই একসাথে কানেক্ট করতেছি, তখন কি হয় যে আমার যেহেতু দুইটাই আছে, আমার একটা পাস করতে না পারলেও তো আরেকটা পাস করতে পারে। সো অটোমেটিকলি আপনার 0 পাস হয়, 1ও পাস হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি ওই কোশ্চেনটায়। সো ওই কোশ্চেনটাতে আমার NMOS ছিল, PMOS ছিল, এবং আমার NMOS PMOS দুইটাই একসাথে অন হচ্ছিল। NMOS এর গেটেও 3 ভোল্ট ছিল, PMOS এর গেটেও 3 ভোল্ট ছিল, এবং NMOS এর সোর্সে ছিল 5 ভোল্ট, আর এদিকে PMOS এর সোর্সে ছিল 5 ভোল্ট, আর এদিকে NMOS এর গেটে ছিল, ড্রেনে ছিল 3 ভোল্ট। ওকে, আচ্ছা, তো এখন যেহেতু আমার এই গেছে, যদি আমরা চিন্তা করি NMOS PMOS দুইটাই অন হচ্ছে, তো শুরুতে আমরা চিন্তা করি যে NMOS টা যেহেতু অন হচ্ছে, NMOS অন হলে আপনার ইনপুটের তো 3 ভোল্ট আছে, তাই না? তো ইনপুটে 3 ভোল্ট হলে ও কি করবে, আউটপুটটা, এখানে এই ইনপুটটা কি করবে, আউটপুটে পাস করবে। আউটপুটে পাস করা মানে কি, এখানে ইনপুটে যেহেতু 3 ভোল্ট ছিল। আচ্ছা, এখন NMOS এর ক্ষেত্রে ইনপুটে 3 ভোল্ট থাকলে আউটপুটে কি 3 ভোল্ট আসতে পারবে? পারবে না তো। আমরা কি জানি, ফর্মুলা জানি যে NMOS এর ক্ষেত্রে মিনিমাম অফ ইনপুট আর গেট মাইনাস থ্রেশহোল্ড, এটা যায় না আউটপুটে অলওয়েজ। তো এখানে দেখেন ইনপুটে ছিল 3, গেটেও ছিল 3,
সো আউটপুটে এই এনমসটা কি করতে পারবে, ম্যাক্সিমাম 2.5 ভোল্ট পাস করতে পারবে। যখন আপনার এই ভোল্টেজটা 2.5 এর থেকে বড় হয়ে যাবে, ধরেন 2.6 হয়ে যাবে, সাথে সাথে আপনার গেট সোর্স ভোল্টেজটা কি থ্রেশহোল্ডের থেকে ছোট হয়ে যাবে, এনমসটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। বাট এদিকে পিমসটা কি অফ হবে, হবে না। পিমস এর গেটে আপনার 3 ভোল্ট আছে, সোর্সে 5 ভোল্ট আছে। সো পিমস এর জন্য আপনার গেট সোর্স তো কনস্ট্যান্ট 2 ভোল্ট। সো পিমসটা কি থাকবে, আমার অলওয়েজ অন থাকবে। সো এই পিমসটার কারণে তাহলে কি হবে, এখানে ইনপুটে যে 5 ভোল্ট ছিল, আউটপুটে সেই 5 ভোল্টটা চলে আসবে। সো ওভারঅল আপনার এখানকার যে আউটপুটটা সেটা হবে 5। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, ম্যাম সো তাহলে আমাদের ফাইন। জি। ম্যাম ওই যে কোশ্চেনটাতে কি একটু যাওয়া যাবে, ওই যে 425 এরটাতে, ওই যে হুম, পাঁচ টান। ম্যাম এখানে ভিওয়াইটা 3 ভোল্ট, এর হুম। কারণ এখন ম্যাম ভিওয়াইটা যদি 3 না হয়ে 2 হতো তখন কি আমরা ধরে নিতাম যে এটা লো বা এরকম কিছু, না ওই যে না, এম এটা ফোর এর আপনার ক্ষেত্রে? আপনার এটা আসলে হাই লো ম্যাটার করে না। আপনার বেসিক্যালি চেক করতে হবে ভিজিএস। ভিজিএসটা যদি থ্রেশহোল্ডের থেকে বড় হয় তাহলেই মসফেট অন হবে। মানে আপনি ধর, এখানে তো ভিডিডি 5 ভোল্ট না, ভিডিডি 5 ভোল্ট হলে 3 ভোল্ট তো আসলে হাই হওয়ার কথা, বাট তারপরেও তো আপনার পিমস অন হচ্ছে। হ্যাঁ ম্যাম। কারণ কি, আপনার এখানে আপনার সোর্সে আছে 5 ভোল্ট, পিমস এর সোর্সে 5 ভোল্ট আছে, গেটে 3 ভোল্ট আছে। সো গেট সোর্স ভোল্টেজ কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, যেটা কি হ্যাঁ থ্রেশহোল্ডের থেকে বড়। এই জন্য পিমসটা অন হচ্ছে। ওকে, সো এটা আসলে আপনি ডেফিনেটলি হাই ভোল্টেজ লো ভোল্টেজ চিন্তা না করে গেট সোর্স ভোল্টেজটা দিয়ে চিন্তা করবেন অলওয়েজ, যে গেট সোর্স ভোল্টেজটা থ্রেশহোল্ডের থেকে বড় আছে। এখন ম্যাম ওই যে M5 এর ক্ষেত্রে আমরা হুম। বুঝলাম কিভাবে যে ভিজেটটা হচ্ছে সোর্স? আচ্ছা, আমরা কি জানি যে এনমস এর ক্ষেত্রে যেটা হাই ভোল্টেজ থাকে সেটা কি হয়, ড্রেন। আর পিমস এর হ্যাঁ, ক্ষেত্রে যেটাতে হাই ভোল্টেজ থাকে সেটা হয় এটা সোর্স। সোর্স। বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। এখন ওকে, ম্যাম এবার ভিজেট, ক্লিয়ার? মানে এই কারণে ভিজেটটা যেহেতু 2.5 এর থেকে বেশি, এটাকে আমরা হ্যাঁ, সোর্স ধরে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার ভিজিটটা তো 3, আলটিমেটলি এখানে একটা হাই ভোল্টেজ আছে, সো এটা হচ্ছে আমার সোর্স আর। ওকে। ম্যাম এটা যদি তাহলে 2 ধরতাম, মানে এটা যদি 2 দেওয়া থাকতো তখন তো ম্যাম এটাকে আমরা সোর্স ধরতে পারতাম না। আচ্ছা, যদি 2 থাকে এখানে, এটাকে আপনি সোর্স ধরেন, ড্রেন ধরেন, গেট সোর্স ভোল্টেজ কি থ্রেশহোল্ডের থেকে ছোট হচ্ছে না? এখন ম্যাম এটাকে যদি আমি মানে 2 ধরে এটাকে ড্রেন ধরি, V4টা তো ভ্যালু জানি না আমি। আচ্ছা, সোর্স কিছু নাই মানে যখন কিছু না থাকে আমরা অটোমেটিকলি সেটাকে কত ধরবো, 0 ধরবো না, কারণ আপনি ইনপুটে তো 2 পাস করছেন। ইনপুটে যেহেতু হ্যাঁ 2 আছে, আমরা আউটপুটে কি ধরে নিব, 0 আছে। আমরা তো হ্যাঁ বলছি যে আপনি যদি ইনপুটে 0 থাকে তাহলে আমরা কি ধরে নিব, আউটপুটে ভিডিডি আছে। আর ইনপুটে যদি হ্যাঁ, আমার হাই ভোল্টেজ থাকে তাহলে আমরা কি ধরে নিব, আউটপুটে 0 আছে। 0 ওকে, আছে। তো আপনি এখানে হ্যাঁ যদি 2 থাকে, এখানে কি আছে, 0 আছে। তো অটোমেটিকলি আপনার এটা কি হয়ে যাচ্ছে, গেট সোর্স ভোল্টেজটা আপনার তো হচ্ছে, মানে এখানে 0 আছে, এখানে 2 আছে। তো আপনি কোনটা ড্রেন কোনটা সোর্স ডাজেন্ট ম্যাটার, আপনি যেটার জন্যই ভোল্টেজ ডিফারেন্সটা বের করেন সেটাই কি হবে, থ্রেশহোল্ডের থেকে ছোটই আসবে। ম্যাম ভিজেট যদি 2 থাকে তখন ম্যাম ধরে নিব যে এটা হচ্ছে ড্রেন, আর আচ্ছা, V4টা আপনি হচ্ছে ওটাকে সোর্স। ড্রেন ধরেন, সোর্স ধরেন, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, আমরা এখানে আসি। আপনার কোশ্চেনটা ধরেন আমার এটা একটা পিমস আছে। ওকে, সো এই পিমসে গেটে আছে আপনার 2.5, গেটে আছে আপনার 2.5, এদিকে আছে আপনার 2 ভোল্ট। ওকে, সো এই ভোল্টেজটা আমরা জানি না, সো না এবং যেহেতু, বাট এখানে আমরা ইনপুটে যেহেতু 2 আসছে, so আমরা ধরে নিব যে এখানে আছে 0। আচ্ছা, সো আপনি জানেন না যে এটা ড্রেন নাকি এটা সোর্স, আপনার জানার কোনো দরকার নেই। ওকে, তো আপনি জাস্ট ভোল্টেজ ডিফারেন্সটা বের করেন, এটা তো গেট, এটা তো আপনি জানেন, তাই না? তো এটাকে যদি সোর্স ধরেন, ঠিক আছে, ইনিশিয়ালি ধরলেন আপনি এটা সোর্স, জাস্ট অ্যাজিউম করে নিলেন যে এটা সোর্স। ওকে, আচ্ছা, তো এটা যদি সোর্স হয়, আপনার গেট সোর্স ভোল্টেজ কত হচ্ছে, 2.5। গেট সোর্স ভোল্টেজটা কত হচ্ছে, 2.5 না? বাট ফর পিমস এর জন্য গেট সোর্স ভোল্টেজটাকে কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে না? এটা কি নেগেটিভ হয়েছে, না ম্যাম। অন হবে পিমসটা, হবে না না। ম্যাম, না ম্যাম। সেম ভাবে আপনি যদি এটাকেও সোর্স ধরেন, ডাজন্ট ম্যাটার, আপনি এখন এটাকে সোর্স ধরে নেন, আপনি যদি এটাকে সোর্স অ্যাজিউম করেন, স্টিল আপনার গেট সোর্স ভোল্টেজ কত হচ্ছে, 0.5 0.5। নেগেটিভ হচ্ছে না। নেগেটিভ হচ্ছে না, আপনার তো থ্রেশহোল্ড ভোল্টেজ কত, 0.3। তো আপনার গেট সোর্স ভোল্টেজটাকে তো বেসিক্যালি -0.3 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। বাট আপনার কোশ্চেনে কত ছিল, 3 ছিল না? গেটে ছিল 2.5, এই টার্মিনালটাতে কত ছিল, 3 ছিল। তো 3। এই দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স কত,
মাইনাস পয়েন্ট মাইনাস ফাইভ। 0.5। এখন এটা কি করতেছে, আপনার যে পয়েন্ট মাইনাস পয়েন্ট থ্রি থেকে ছোট এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এই জন্য তখন আপনার পিমোসটা অন হবে। এটা যদি আপনার 2.8 বা এর থেকে ছোট হয় তখনই আপনার এই পিমোসটা অন হবে না। বুঝতে পেরেছি ম্যাম। তাহলে যদি আমাদের কাছে ডাইরেক্ট ভিডিডি এবং জিরো না দেওয়া থাকে এনেবল পিনে, আমরা চেক করে নিব ভিজিএস টা দিয়ে যেটা অন হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনার ভিজিএস দিয়ে চেক করতে হবে। ওকে। আচ্ছা, ওকে, সো তাহলে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন এখানেই শেষ। আচ্ছা, সো এটা তো আমাদের মোটামুটি হচ্ছে আপনাদের যে সিমস লজিক ল্যাচ ফ্লিপ এই পার্টটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে এফএসএম এর দিকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। সো ফার্স্ট কোশ্চেনটাতে কি বলা হয়েছে যে ইউ আর টাস্কড টু ডিজাইন আ সার্কিট দ্যাট ডিটারমাইন্স দ্য প্যারিটি অফ কনসিকিউটিভ অকারেন্সেস অফ দ্য সিকোয়েন্স 100 ইন দ্য ইনপুট স্ট্রিম. The system has a single bit input W and two outputs Z1 and Z2. Z1 should be high if an odd number of 100s are detected, whereas Z2 should be high if an even numbers of 100 are detected consecutively. তার মানে কি বোঝানো হচ্ছে যে আপনার বেসিক্যালি একটা ইনপুট আছে, ইনপুট আপনার সিঙ্গেল বিটই Z, আপনার আউটপুট আছে হচ্ছে, সরি, ইনপুট হচ্ছে একটা সিঙ্গেল বিট W, আউটপুট আছে হচ্ছে দুইটা। ওকে, আপনার একটা ইনপুট স্ট্রিম আসছে ডাব্লিউ, আপনার আউটপুট আছে হচ্ছে দুইটা Z1 আর Z2। Z1 বেসিকলি কি করতেছে, যদি আপনার অড নাম্বার অফ 100 ডিটেক্ট হয়, তো ধরেন আপনার 100 ডিটেক্ট হলো একবার, একবার ডিটেক্ট হলো, তাহলে Z1 এর ভ্যালু হবে 1। ওকে, আর Z2 কখন 1 হবে, যদি পর পর দুইবার আপনি 100 পান। ওকে, দুইবার না, বেসিক্যালি ইভেন। তো আপনার এখন Z2 1 হবে, এরপরে ধরেন আবার আরেকবার 100 পাচ্ছেন, তাহলে আপনার কনসিকিউটিভলি কি আসতেছে, 3বার 100 আসছে, তাহলে আপনার Z1 আবার 1। ওকে, সো আপনার কনসিকিউটিভলি, মাঝে গ্যাপ থাকা যাবে না, মাঝে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু হবে না। কনসিকিউটিভলি যদি ইভেন নাম্বার অফ টাইমস আপনার হচ্ছে 100 এই সিকোয়েন্সটা আসে, তাহলে আপনার হচ্ছে Z2 1 হবে, আর যদি অড নাম্বারস অফ টাইম আসে তাহলে Z1 1। ওকে, আচ্ছা, এখন কোশ্চেনে যাই। এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে আমার 100 পেয়েছি আমরা একবার, তো যেহেতু একবার 100 পেলাম, তারপরে দেখেন আপনার Z1 1 হয়েছে, অড নাম্বার অফ টাইমস। আচ্ছা, এরপরে আপনি আবার আরেকবার 100 পেয়েছেন, যেহেতু কনসিকিউটিভ একদম পরপর দুইবার আসে নাই, পরপর দুইবার আসলে সেটা ইভেন হয়ে যেত, বাট যেহেতু মাঝে আপনার আবার দুইটা জিরো আছে, এটা কি হচ্ছে, আবার সেই অড নাম্বার অফ টাইমস আসছে, সেই জন্য দেখেন আবার Z1 1 হয়েছে। বাট এখানে দেখেন 100 এরপরে আবার আর একটা 100, তো আপনার কি হচ্ছে, পরপর দুইবার আপনার কি হচ্ছে 100 ডিটেক্ট হয়েছে, তো এর জন্য দেখেন এখানে কি আমার Z2 টা অন হয়ে গেছে। ওকে, এরপর আবার আপনার আরো একবার 100 ডিটেক্ট হয়েছে, তো একবার 100 ডিটেক্ট হয়েছে, এই জন্য আপনার Z1 আবার 1 হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার হচ্ছে কি বলা হইলো, ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম ফর দ্য করেসপন্ডিং এফএসএম, হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট ইন আ সার্কিট। আচ্ছা, তো আপনাকে ফার্স্টলি বলা হলো স্টেট ডায়াগ্রামটাকে ডিজাইন করতে। তো স্টেট ডায়াগ্রাম ডিজাইন করার আগে আপনার তাকে আইডেন্টিফাই করতে হবে সেটা কি টাইপের এফএসএম, মিলি নাকি মুর। ওকে, তো এখানে দেখেন, এটা বলেন তো এটা মিলি হবে নাকি মুর হবে? মোড টাইপ। মুর টাইপ, কারণ আমাদের হচ্ছে আউটপুটটা কি হচ্ছে এক ক্লক সাইকেল পরে গিয়ে চেঞ্জ হচ্ছে, তাই না? পরে আসতেছে। হ্যাঁ, আমাদের এক ক্লক ইয়েস সাইকেল ম্যাম। পরে চেঞ্জ হচ্ছে, সো এটা তাহলে আমাদের হবে মুড টাইপ এফএসএম। আচ্ছা, তো তাহলে এখন আমরা স্টেট ডায়াগ্রামটা বিল্ড করতে চলে যাই, এবং এখন আমাদের কি করতে হবে, আমরা অলরেডি জানি যে আমি যদি একবার 100 পাই, তাহলে আমার হচ্ছে কি করতে হবে, Z1 কে 1 করতে হবে, যদি দুইবার 100 পাই তাহলে আমার Z2 কে হাই করতে হবে। তাহলে আমরা শুরু করি। তো আমার এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট এ, এখানে আমার আউটপুটটা হচ্ছে 0, যদি রিসেট দেই তাহলে আমার এই স্টেটে আসে। ওকে, এখন আমার ইনপুট আসতেছে। আচ্ছা, তো আমার শুরুতে যদি ইনপুট আসে যদি 0, যদি 0 হয়, আপনার নেক্সট কি হবে, এই হবে, কারণ আমি তো ডিটেক্ট করতে চাই 100, তাই না? তো আমার যদি 0 আসে তাহলে আমার নেক্সট কি হবে, এই হবে। যদি 1 আসে তাহলে আমার কি করতে হবে, স্টেট চেঞ্জ করতে হবে। তো আমার যদি 1 পাই তাহলে আমার নেক্সট স্টেট আমার অন্য একটা স্টেটে চলে যেতে হবে বি, এই স্টেটও আছে, এখানে আমার দুইটা আউটপুট, 0 0 লিখতে হবে, Z1 Z2 দুইটাই তো 0 হবে। তো আমার এখানে নেক্সট স্টেট বি, বিতেও আমার এই দুইটা আউটপুটই কত হবে, 0 হবে। আচ্ছা, এখন আমার প্রেজেন্ট স্টেট বি, প্রেজেন্ট স্টেট বি মানে কি একটা 1 আছে। ওকে, আচ্ছা, প্রেজেন্ট স্টেট বি আর ইনপুট যদি আসে 0, তাহলে আমার কি করতে হবে, আবার স্টেট চেঞ্জ করতে হবে।
কারণ আমরা তো 100 ডিটেক্ট করতে চাই, তো একটা 1 ডিটেক্ট হয়েছে, নেক্সট আমরা 0 ডিটেক্ট করতে চাচ্ছি, তাহলে আমরা স্টেট চেঞ্জ করে সি স্টেটে চলে যাবে। এখানে আমার দুইটা আউটপুট কত হবে? 0 হবে। ওকে, আর ম্যাম যদি আমার প্রেজেন্ট স্টেট হয় বি আর ইনপুট যদি আবার 1 আসে তাহলে কি হবে? একটা 1 এর পর আবার আরেকটা 1 আসছে, তাহলে আমি কি করব? বি স্টেটেই থেকে যাব। ম্যাম কিছু এখানে কি বলছেন? জেটের 4টা কম্বিনেশনের জন্যই আমাদের দেখাইতে হবে 0001 না না, 111 জেড এর 4টা কম্বিনেশন দেখাইতে হবে না, জেড তো আপনার ইনপুট না, জেড জাস্ট কোন স্টেটটাতে কি হবে আপনার সেই ভ্যালুটা লিখতে হবে। জেড এর 4টা কম্বিনেশন অ্যারাইজ করবে না। আপনার কখনো কি ওয়ান আচ্ছা ওয়ান কন্ডিশন আসবে? না না আসলে বুঝতে আসবে না। পারছি। জেড এর কম্বিনেশন আসলে আপনার মাথার ব্যথার কোনো কারণ নাই। আপনার যা যে স্টেটে জেড গুলোর ভ্যালু যা হবে আপনি সেটা লিখবেন। ওকে, ওকে ম্যাম। আচ্ছা। তো এখন আমরা হচ্ছে তাহলে বি স্টেট ডান, এখন আমরা চলে আসি সি তে। তো আমার প্রেজেন্ট স্টেট সি মানে কি আপনার কাছে আসছে 1। এরপরে যদি আরেকটা 0 আসে তাহলে আমরা কি করব? স্টেট আবার চেঞ্জ করব। তাহলে আমরা স্টেট চেঞ্জ করে চলে যাব ডি তে। আচ্ছা, ডি তে গেলে কি হবে? Z1 এর ভ্যালু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। Z2 কি থাকবে? আমার 0ই থাকবে, তাই না? যেহেতু আমরা একবার 100 পাচ্ছি, একবার 100 পেলে কি হবে? Z1 টা 1 হবে, Z2 কত থাকবে? 0 থাকবে। ওকে, আচ্ছা। আর প্রেজেন্ট স্টেট যদি হয় সি আর ইনপুট যদি আসে 1, সো প্রেজেন্ট স্টেট সি মানে কি আপনার কাছে অলরেডি 10 ছিল, এরপর আরেকটা 1 আসছে, তাহলে আমার নেক্সট স্টেট কি হবে? আবার বি হবে, তাই না? তো আমার নেক্সট স্টেট কি হয়ে যাবে? বি হয়ে যাবে। জাস্ট আমার কাছে একটা 1 আসছে, so আমার নেক্সট স্টেট হয়ে যাবে বি। ওকে, আচ্ছা। সো এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে ডি। প্রেজেন্ট স্টেট ডি মানে কি আপনার কাছে একটা 100 আছে। ওকে, আচ্ছা। এখন ডি তে থাকা অবস্থায় যদি আপনার ইনপুট আসে 0, সো একটা 100 ছিল, এরপর আপনার ইনপুট আসছে 0, তাহলে নেক্সট স্টেট কি হবে বলেন? এতে যাব। এ তে চলে যাব, কারণ আমার তো কোনো বিটি কিছু নাই, so আমি চলে যাব এ তে যদি আমার আচ্ছা আসে ম্যাম 0। ডিতে 01 কেন করলাম 10 না করে? প্রথমে আমি Z1 জেড তারপরে টু Z2 জেড ওয়ান আসছে না? এভাবে লিখেছি তাই। আপনি যদি Z1 Z2 এই প্যাটার্নে লিখেন তাহলে উল্টাটা হবে। আচ্ছা আচ্ছা, এটা কি উল্লেখ করে দিতে হবে আমাদের প্যাটার্নটা? হ্যাঁ, ওকে ম্যাম। আচ্ছা। সো এখন আমার প্রেজেন্ট স্টেট ডি আর ইনপুট যদি আসে 1, সো 100 ছিল, এরপরে আরেকটা 1 আসবে, তাহলে আমার স্টেট কি হবে? বিতে চলে যাবে। বি তে যাবে না, আমাদের আর একটা স্টেট নিতে হবে ই, কারণ আপনার ও তো এখানে আচ্ছা, ইভেন হ্যাঁ, নাম্বার দুইটা আর অড আউটপুট। নাম্বার ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, সো ইয়েস ম্যাম। 100 100 এটা যদি আসে তখন Z2 1 হবে না। সো আপনি 100 এটা ডিটেক্ট করছেন, এখন তো আপনাকে 100 100 এটাও ডিটেক্ট করতে হবে। ওকে, সো এখানে কিন্তু বি তে গেলে হবে না, এখানে আমাদের আর একটা স্টেট লাগবে ই। ওকে, সো এখানে যদি আমার হচ্ছে 1 আসে তাহলে আমার সেট হয়ে যাবে ই, এবং ই স্টেটে আমার দুইটা আউটপুটই কত হবে? আবার 0 হবে। ওকে, আচ্ছা। এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে ই। প্রেজেন্ট স্টেট ই মানে কি আপনার কাছে 1001 এইটুকু আছে। ওকে, এরপর আপনার আসলে হচ্ছে 0, তাহলে আমরা কি করব? স্টেট চেঞ্জ করব। স্টেট চেঞ্জ করে অন্য একটা স্টেটে যাব এফ। এই স্টেটে আমার দুইটা আউটপুটই কত হবে? 0 হবে। ঠিক আছে, আর ইতে থাকা অবস্থায় যদি আমার ইনপুট আসে 1, তো আপনার 1001 ছিল, এরপরে আবার 1 আসবে, তাহলে নেক্সট স্টেট কি হবে? বি ইতে ম্যাম বি যাবো হবে। ইতে যাবো না ইতে। ই না না, ইতে ইতে থাকলে তো হবে না। ইতে তো আপনি তখন থাকবেন যখন 100 পরে একটা 1 পেয়েছেন, বাট 1001 পেয়েছিলেন, তারপরে আবার 1 পেয়েছেন, তো আপনার কি পর ও পর আচ্ছা, দুইবার তাহলে ওয়ান জিরো বিতে জিরো আসা পসিবল আর? না তো। বিতে যেতে হবে। সো বি তে যেতে হবে। আপনার কাছে জাস্ট একটা 1 আছে, চিন্তা করে আপনি কোথায় চলে যাবেন? বি তে। ওকে, আচ্ছা। আর এখন হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে এফ। প্রেজেন্ট স্টেট এফ মানে কি আপনার কাছে কি আছে? 100 আছে, এটা আছে। এরপর আপনার ইনপুট আসলো আবার 0, তাহলে আমরা কি করব? অন্য একটা স্টেট নিব জি, এবং এই জি স্টেটে আপনার কি হবে? Z2 এর ভ্যালু 1 হয়ে যাবে না? কারণ আপনার এখন 100 ডিটেক্ট হয়েছে, তো দুইবার যেহেতু 100 আসছে, তো আপনার এখন কি হয়ে যাবে? Z2 এর ভ্যালু হয়ে যাবে 1। তো আমার প্রেজেন্ট স্টেট যদি হয় এফ আর ইনপুট যদি হয় 0, আমার নেক্সট স্টেট কি হবে? জি, এবং এই স্টেটে আমার Z2 এর ভ্যালু কত আসবে? 1 আসবে। আর প্রেজেন্ট স্টেট এফ আর ইনপুট যদি হয় 1, তার মানে কি আপনার 100 এর পরে আবার 1 আসছে, তাহলে নেক্সট স্টেট কি হবে? বি হবে। আমরা আবার কোথায় চলে যাব? বি তে চলে যাব। আপনার কাছে একটা 1 আছে, চিন্তা করতে হবে just।
তো আমরা চলে যাব ওকে। আচ্ছা, এখন ফাইনালি চলে আসি হচ্ছে আমরা জিতে। তো জিতে আমার প্রেজেন্ট স্টেট যদি হয় জি, প্রেজেন্ট স্টেট জি মানে কি আপনার কাছে কি আসছে 100 100, দুইবার এটা ডিলিট হয়ে গেছে। প্রেজেন্ট স্টেট জি এবং আপনার ইনপুট আসলো 0, তাহলে আমার নেক্সট স্টেট কি হবে? এ হবে। আমার কাছে কিছুই নাই, তো আমার নেক্সট স্টেটটা হবে এ। আর যদি হয় আমার প্রেজেন্ট স্টেট জি আর ইনপুট যদি আসে 1, তার মানে কি 100 100, এটার পরে আবার আর একটা 1 আসছে। তার মানে বেসিক্যালি কি আপনার থার্ড অড নাম্বারটা মানে থার্ড সাইকেলটা আসা শুরু হয়েছে, তো থার্ড সাইকেলে আপনি জাস্ট একটা 1 পেয়েছেন। তো আমরা কোথায় চলে যাব? আবার বি তে চলে যাব। ঠিক আছে, তো এখান থেকে আমি আবার বি তে চলে ওকে। তাহলে এটা কি আমাদের কমপ্লিট স্টেট ডায়াগ্রাম। বুঝতে পেরেছেন সবাই? ইয়েস ম্যাম। ওকে, তো এটা আমাদের কমপ্লিট স্টেট ডায়াগ্রাম। তাহলে আমার স্টেট ডায়াগ্রাম হয়ে গেছে। এরপর আমার আরেকটা কোশ্চেন ছিল যে এখানে আমাদের কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। আচ্ছা, তো বলেন তো এখানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? এইটা যেমন ইমপ্লিমেন্ট করতে আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 3টা। 3টা লাগবে। কেন? নাম্বার তিনটাই অফ স্টেট লাগবে। হচ্ছে 7টা। আমার নাম্বার অফ স্টেট হচ্ছে 7টা। নাম্বার অফ স্টেট যেহেতু 7টা, আমরা লগ 2 করলে কত আসবে? লগ 2 7, এটা কত আসবে? 3। ঠিক আছে, বা আমার হচ্ছে যেহেতু নাম্বার অফ স্টেট 7টা, আমার এই স্টেট গুলাকে যদি এখন আমরা অ্যাসাইন করবো, আমার কয় বিট লাগবে? 3 বিট লাগবে। তো ফ্লিপ ফ্লপও কয়টা লাগবে? 3টা। ক্লিয়ার সবাই? ম্যাম ম্যাম, এখানে যখন আমরা স্টেট টেবিল করব সেই ক্ষেত্রে জেড এর ওখানে কি দুটা ইয়ে করা লাগবে? হ্যাঁ, দুইটা বানাইতে হবে, Z1 Z2। আপনার কে ম্যাপও দুইটা লাগবে, Z1 এর জন্য একটা কে ম্যাপ হবে, Z2 এর জন্য আর একটা কে ম্যাপ হবে। কি Z1 ডাব্লিউ একটা হবে, Z2 ডাব্লিউ একটা হবে? হ্যাঁ, ওকে। ম্যাম এক্সামে 8টা স্টেট আসার পসিবিলিটি আছে স্টেটে? আপনার স্টেট ডায়াগ্রামে 7টা আসুক 8টা আসুক একই না। 8টা আসলেও তো আপনার সেই 3 বিটই লাগবে। যেমন এখানে যখন আপনি স্টেট টেবিল করবেন, আপনার 8 নাম্বার স্টেট যেটা 111, এই স্টেটটা কি থাকবে? সব ডোন্ট কেয়ার থাকবে। 8টা স্টেট হলে সেটাতে ডোন্ট কেয়ার না থেকে ভ্যালু থাকবে। এটা সেইটুকুই ডিফারেন্স হবে তো। আচ্ছা 8টা হলে, আচ্ছা আর 16 পর্যন্ত তো রিপ্রেজেন্ট করতে পারবো এমনিতে। আচ্ছা মিস, বুঝছি। আচ্ছা, সো পরের কোশ্চেনটা সিম্পল, জাস্ট আপনাকে এরপরে স্টেট অ্যাসাইন টেবিল বানাইতে বলা হয়েছে ইউজিং বাইনারি এনকোডিং। এরপরে হচ্ছে আপনার আউটপুট লজিকের বুলিয়ান এক্সপ্রেশনটা বের করতে বলা হয়েছে কেম্যাপ দিয়ে। তো এই দুটোকে করে দিতে হবে, এই দুটো তো আপনার এমনিতেই পারার কথা। আপনার বাইনারি এনকোডিং ইউজ করতে বলা হয়েছে, সো সিম্পল, আপনারা জাস্ট কি করবেন, বাইনারি সিকোয়েন্স ইউজ করবেন। আর ফাইনালি দেখেন এই কোশ্চেনটাতে আপনারা যেটা ভুল করেন, আপনারা কোশ্চেন ঠিক মতো পড়েন না। দেখেন এই কোশ্চেনটাতে জাস্ট বলা হয়েছে আউটপুট লজিক বের করতে। ঠিক আছে, তো আপনারা দেখা যায় যে আপনাদের অভ্যাস থাকে যে আপনারা নেক্সট স্টেট আউটপুট লজিক সবগুলা বের করেন। এই যে আপনারা কোশ্চেন না করে আপনারা সব বের করা শুরু করেন। ঠিক আছে, দেখেন এই কোশ্চেনে কিন্তু আপনাকে নেক্সট স্টেট লজিক গুলা বের করতে বলা হয় নাই। তো আপনাকে জাস্ট আউটপুট লজিক বের করতে বলা হয়েছে। তো আপনার এখানে জাস্ট দুইটা কেম আপ লাগবে, Z1 এর জন্য একটা, Z2 এর জন্য একটা। ঠিক আছে, বাইনারি এনকোডিং বাদে আর আরেকটা ছিল না মিস এনকোডিং, ওটাও হ্যাঁ, আরেকটা কি যেন ছিল? গ্রে এনকোডিং। গ্রেন কোডিং, ওখানে তো আমার খালি 1 1 আগে হয় খালি, এটাই না? না, আপনার পরের গুলাও চেঞ্জ হবে, এখানে তো 3 বিট। ওটা একটু দেখাই দেন তুমি মিস, ভুলে গেছি মানে 3 বিট হলে কেমন হয় যেন এটা? আচ্ছা, সো গ্রে এনকোডিং এ বলা হয়েছে কি যে আপনার পর পর দুইটা নাম্বারের ভিতরে জাস্ট একটা বিট চেঞ্জ হতে পারবে। সো কি হয়, 0 0 0 হবে, তারপরটা হবে 0 0 1, তারপরটা হবে 0 1 1, তারপরটা হবে 0 1 0। ওকে, এখন 0 1 0 পরে যদি আপনি এক বিট চেঞ্জ করতে চান, তাহলে তার আপনি 1 0 0 লিখতে পারবেন। সো পরেরটা লিখতে হবে 1 1 0। এখন 1 1 0 পরে যদি এক বিট চেঞ্জ করতে চান, তাহলে পরেরটা লিখতে হবে 1 1 1। তো এরপরে আপনি লিখতে পারবেন হচ্ছে 1 0 1, ফাইনালি হচ্ছে 1 0 0। তো এটা হবে আপনার গ্রেন কোডিং এর সিকোয়েন্স। ঠিক আছে, ঠিক আছে miss। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কোশ্চেনটাতে চলে যাই আমরা। আচ্ছা,
তো পরের কোশ্চেনটা দেখি এখন আমরা। পরের কোশ্চেনটা থেকে বলা হয়েছে সাইমন is developing a mechanism for his remote control robot to automatically detect and respond to real fire incidents by activating a water sprinkling system. আচ্ছা, the system integrates two sensors, a smoke detector and a heat sensor to ensure reliable fire detection. So basically আপনার কাছে দুইটা সেন্সর আছে, একটা স্মোক ডিটেক্টর একটা হিট সেন্সর। আচ্ছা, এরপরে বলা হলো দ্য স্মোক ডিটেক্টর অপারেটস ইন অ্যাক্টিভ লো কনফিগারেশন। অ্যাক্টিভ লো কনফিগারেশন মানে কি, যে ওইটা যদি জিরো থাকে, ঠিক আছে, স্মোক ডিটেক্টর যদি আপনার আউটপুটে জিরো দেয়, তার মানে অ্যাকচুয়ালি স্মোক ডিটেক্ট হয়েছে। ওকে, আচ্ছা, তো এটাই আবার বলা আছে, দেখেন where its input pin X becomes low when the detected smoke concentration exceeds a defined threshold, otherwise it remains high। তার মানে বেসিক্যালি আপনার যেহেতু অ্যাক্টিভ লো মানে অটোমেটিক এটা ইন্ডিকেট করে যে ও যদি আউটপুট আপনাকে জিরো দেয় তাহলে সমস্যা আছে, যদি আউটপুটে ওয়ান দেয় তাহলে সমস্যা নাই। ওকে, আর তারপরে বলা হচ্ছে কনভার্সলি দ্য হিট সেন্সর ওয়ার্কস ইন অ্যাক্টিভ হাই কনফিগারেশন। তার মানে হিট সেন্সরের ক্ষেত্রে আবার ওয়ান দেওয়া মানে হিট এক্সিট করছে, জিরো দেওয়া মানে হিট এক্সিট করেনি। ওকে, সো স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে জিরো দেওয়া মানে স্মোক এক্সিট করছে, আর হিট সেন্সরের ক্ষেত্রে ওয়ান দেওয়া মানে হিট এক্সিট করছে। ওকে, আচ্ছা, এরপরে বলা হলো দ্য ওয়াটার স্প্রিংকলার সিস্টেম ইজ অ্যাক্টিভেটেড অনলি ওয়েন দ্য হিট সেন্সর ডিটেক্টস দ্য হাই টেম্পারেচার ফর টু কনসিকিউটিভ সাইকেল। তারপরে কি করতে হবে, আপনার যে ওয়াটার স্প্রিংকলার সিস্টেম এটা আপনার অ্যাক্টিভেট হবে কখন, যখন পরপর 2 ক্লক সাইকেলের জন্য হিট সেন্সরটা আউটপুটে হাই দিবে। ওকে, সো আপনার হিট সেন্সরটা যত মানে 2 ক্লক সাইকেলে যদি সে একটা হাই টেম্পারেচার ডিটেক্ট করে, তার মানে পরপর 2 ক্লক সাইকেলে আপনার হিট সেন্সরের ভ্যালুটা আসতে হবে 1। ওকে, এরপরে বলা হয়েছে ফলোড বাই দ্য সিমultaneous ডিটেকশন অফ বোথ হাই টেম্পারেচার এন্ড হাই কনসেন্ট্রেশন ইন দ্য থার্ড সাইকেল। ওকে, আচ্ছা, সো তাহলে কি হচ্ছে, আপনার দুইটা ইনপুট আছে বেসিক্যালি এক্স আর ওয়াই। সো এক্স হচ্ছে বেসিক্যালি আপনার স্মোক ডিটেক্টর, আর ওয়াই হচ্ছে হিট ডিটেক্টর। সো আপনাকে বলা হলো যে 2 ক্লক সাইকেলে যদি আমার হিট সেন্সরটা হিট ডিটেক্ট করে, তার মানে ফার্স্ট 2 ক্লক সাইকেলে আপনার ওয়াই এর ভ্যালু আসতে হবে 1, ওয়াই আমার 1 থাকতে হবে 2টা ক্লক সাইকেলের জন্য। এরপরে থার্ড ক্লক সাইকেলে বলা হয়েছে, এবং এই 2 ক্লক সাইকেলে আপনার স্মোক ডিটেক্টরের ভ্যালু কি সেটা কিন্তু ম্যাটার করতেছে না। স্মোক ডিটেক্টর বেসিক্যালি ডোন্ট কেয়ার, 0 হোক 1 হোক ডাজেন্ট ম্যাটার, আপনার জাস্ট হিট সেন্সরটা আপনার হিট ডিটেক্ট করলেই হলো, ঠিক আছে। বাট থার্ড সাইকেলের জন্য বলা হয়েছে যে স্মোক ডিটেক্টরকেও স্মোক ডিটেক্ট করতে হবে, হিট সেন্সরকেও হিট ডিটেক্ট করতে হবে। এখন স্মোক সেন্সরটা যখন স্মোক সেন্স করে ও দেয় ভ্যালু হচ্ছে 0, ও 0 ভ্যালু শো করে, আর হিট ডিটেক্টরটা যখন হিট সেন্স করে ও 1 শো করে। ওকে, সো তাহলে কি হইতে হবে, ফার্স্ট 2 ক্লক সাইকেলে বেসিক্যালি ডোন্ট কেয়ার মানে এক্স এর ভ্যালু হইতে হবে, এক্স এর ভ্যালু হবে ডোন্ট কেয়ার, ওয়াই এর ভ্যালু হবে 1, আর থার্ড ক্লক সাইকেলে এক্স এর ভ্যালু হবে 0, ওয়াই এর ভ্যালু হবে 1। ওকে, সো বেসিক্যালি আপনার ফার্স্ট 2 ক্লক সাইকেলে আমরা যদি এক্স ওয়াই এই কনফিগারেশনে লিখি, 0 1 আসুক অথবা 1 1 আসুক, আমার স্টেট চেঞ্জ হবে। থার্ড ক্লক সাইকেলে গিয়ে শুধু আমার 0 1 এর জন্য স্টেট চেঞ্জ হবে। ওকে, সো ফার্স্ট 2 ক্লক সাইকেলে আমার 0 1 অথবা 1 1 ডিটেক্ট করতে হবে, থার্ড ক্লক সাইকেলে গিয়ে 0 1 ডিটেক্ট করতে হবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেন। ওকে, সো এটা দেখেন আমাদের এখানে এক্সাম্পল হিসেবেও দেওয়া আছে। দেখেন আমার এখানে এই যে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1। ওকে, সো আমার কন্ডিশন কি ছিল, ফার্স্ট 2 ক্লক সাইকেলে ওয়াই এর ভ্যালু 1 হইতে হবে। সো এটাই হচ্ছে যে আমার ওয়াই এর ভ্যালু এখানেও ফার্স্ট ক্লক সাইকেলে 1, সেকেন্ড ক্লক সাইকেলে 1। দেখেন এক্স এর ভ্যালু কিন্তু একটাতে 0 একটাতে 1, কারণ এক্স এর ভ্যালু আমার ম্যাটারই করে না, ফার্স্ট 2 ক্লক সাইকেলের জন্য জাস্ট ওয়াই এর ভ্যালু 1 হলেই হবে। থার্ড ক্লক সাইকেলে কি লাগবে, এক্স এর ভ্যালু 0 লাগবে, ওয়াই এর ভ্যালু 1। ওকে, সো দেখেন আমার কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, ফার্স্ট 2 ক্লক সাইকেলে ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু ডাজন্ট ম্যাটার, থার্ড ক্লক সাইকেলে গিয়ে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1। ওকে, এই জন্য আপনার জেড এর ভ্যালু কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবং দেখেন এই জিনিসটা কি হয়েছে, আপনার ইনপুটটা যে ক্লক সাইকেলে আসছে আউটপুটটা কি হয়েছে, এক্সাক্ট সেম ক্লক সাইকেলে চেঞ্জ হয়েছে। ওকে, ইনপুটটা যে ক্লক সাইকেলে আসছে আউটপুটটা কিন্তু এক্সাক্ট সেম ক্লক সাইকেলে চেঞ্জ হয়েছে। তার মানে এটা কি টাইপের রেফারেন্স, মিলি টাইপ। এটা মিলি টাইপের। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমার ওভারল্যাপিং নন ওভারল্যাপিং এর একটা ব্যাপার আছে। সো এখানে এই ওভারল্যাপিং হবে নাকি নন ওভারল্যাপিং হবে, দেখেন এটার কোশ্চেনটা আপনার এই যে এক্সাম্পলের ভিতরে অ্যান্সার করা আছে। দেখেন আপনার এই যে ফার্স্ট 2 ক্লক সাইকেলে 1 আসছে, থার্ড ক্লক সাইকেলে এক্স 0 আসছে, ওয়াই 1 আসছে, আপনার আউটপুট একবার অন হয়েছে। এর পরের ক্লক সাইকেলে দেখেন এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1। ওকে, সো এই যে দেখেন ফার্স্ট 2 ক্লক সাইকেলে ওয়াই এর ভ্যালু 1, থার্ড ক্লক সাইকেলে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1, এই কন্ডিশনটা আবার স্যাটিসফাই হয়েছে, আউটপুট আবার অন হয়ে গেছে। তার মানে কি এটা কি টাইপের রেফারেন্স,
মিলি টাইপ এফএসএম এবং কোন টাইপের মিলি? ওভারল্যাপিং মিলি। বললে ওকে, বোঝা গেছে? যদি এখানে 0 হতো তাহলে এটা কি হয়ে যেত? নন ওভারল্যাপিং হয়ে যেত। ক্লিয়ার? ম্যাম আমাদের কি তাহলে এখানে 3টা প্যাটার্ন খুঁজতে হচ্ছে? ফার্স্ট 2 ক্লক সাইকেলে যেটা বললাম যে তাহলে আমার কি হবে, ফার্স্ট 2 ক্লক সাইকেলে জাস্ট ওয়াই এর ভ্যালু 1 হলেও স্টেট চেঞ্জ হবে। সো ওয়াই এর ভ্যালু 1 হলেই স্টেট চেঞ্জ হবে, এক্স এর ভ্যালু 0 হলেও স্টেট চেঞ্জ হবে, এক্স এর ভ্যালু 1 হলেও স্টেট চেঞ্জ হবে। ওকে, সো 0 1 আসুক অথবা 1 1 আসুক আপনার স্টেট চেঞ্জ করতে হবে। আর থার্ড ক্লক সাইকেলে আপনার পার্টিকুলারলি 0 1ই ডিটেক্ট করতে হবে। ওকে, তাহলে ঠিক মিস আছে? ফার্স্ট 3টা ক্লক সাইকেলে এই শর্তটা মেনটেন করলে তখন গেলে আউটপুট অন হচ্ছে। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, তাহলে আমরা স্টেট ডায়াগ্রামটা ড্র করি। সো ফার্স্টে আমরা স্টার্ট করবো ইনিশিয়াল স্টেট থেকে। সো ইনিশিয়াল স্টেট আমার হচ্ছে এ, এখানে আমি রিসেট দিলে এতে আসবো। আচ্ছা, এখন আমরা বলছি কি যে আমার বেসিক্যালি কি হবে, যদি আমার হিট সেন্সরটাতে 1 আসে তাহলে আমরা কি করব? স্টেট চেঞ্জ করব, তাই না? কারণ আমার কন্ডিশন কি যে ফার্স্ট 2 ক্লক সাইকেলে হিট সেন্সরের ভ্যালু 1 আসতে হবে, থার্ড ক্লক সাইকেলে স্মোক সেন্সর 0 আসতে হবে, হিট সেন্সর 1 আসতে হবে। ওকে, সো তার মানে আমরা যখন যদি স্টেট এ হয় আর ইনপুটে যদি 0 1 অথবা 1 1 আসে তাহলে আমরা কি করবো? স্টেট চেঞ্জ করবো, কারণ আমার ওয়াই এর ভ্যালু তো 1 আছে। 0 1 আসলেও কি ওয়াই এর ভ্যালু 1, 1 1 আসলেও কি ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু তো ডাজন্ট ম্যাটার আমরা জানি। তো আমার যদি 0 1 আসে অথবা 1 1 আসে, 0 1 অথবা 1 1 এই কনফিগারেশনে তাহলে আমরা কি করবো? স্টেট চেঞ্জ করে অন্য স্টেটে যাব। আউটপুটটা কত হবে? 0। ওকে, আর যদি আমার বাকি কনফিগারেশন আসে মানে 0 0 অথবা 1 0, মানে বেসিক্যালি ওয়াই এর ভ্যালু যদি 0 আসে তাহলে আমরা কি করব? সেম স্টেটে থেকে যাব। ওয়াই এর ভ্যালু যদি 1 আসে তাহলে আমরা স্টেট চেঞ্জ করব। ওকে, এক্স এর ভ্যালুটা কি? ডোন্ট কেয়ার, এক্স এর ভ্যালুর উপর তো আমার এখানে ম্যাটার করতেছে না। ওয়াই এর ভ্যালু যদি 1 আসে আমরা স্টেট চেঞ্জ করব, ওয়াই এর ভ্যালু যদি 0 আসে আমরা স্টেট চেঞ্জ করব না। ওকে, সো এর জন্য 0 0 আর 1 0 কনফিগারেশনে আমরা এ স্টেটেই থেকে যাব। যদি 0 1 অথবা 1 1 পাই তাহলে আমরা কি করব? স্টেট চেঞ্জ করে দিতে যাব। বুঝতে পেরেছেন এইটুকু সবাই? আচ্ছা, সেম ফর বি। আবার প্রেজেন্ট স্টেট যদি হয় বি, প্রেজেন্ট স্টেট বি মানে কি? আপনি একবার ওয়ার ভ্যালু 1 ডিটেক্ট করছেন, ঠিক আছে? একবার ওয়ার ভ্যালু 1 ডিটেক্ট করে ফেলছেন। এরপরে আপনার যদি আবার ওয়ার ভ্যালু 1 আসে তাহলে আমার কি করতে হবে? স্টেট চেঞ্জ করতে হবে। তো আমরা কি জানি, পরপর 2 ক্লক সাইকেলে ওয়ার ভ্যালু 1 হলে আমার কি হবে, এবং থার্ড ক্লক সাইকেলে এক্স এর ভ্যালু 0 ওয়ার ভ্যালু 1 আনতে হবে। তো আমার যদি আবার ইনপুটে 0 1 অথবা 1 1 আসে তাহলে আমরা কি করবো? আবার স্টেট চেঞ্জ করবো করে আমরা কোথায় চলে যাব? সিতে চলে যাব। আমার আউটপুট স্ট্রিম কত হবে? 0 হবে। আর যদি হচ্ছে আমার কি আসে, আমার একবার আমার ওয়াই ভ্যালু 1 পাইছি বাট তার পরের বার ওয়াই ভ্যালু 0 আসছে, তাহলে আমরা কি করব? এই স্টেটে ফেরত চলে যাব। তো আমার প্রেজেন্ট স্টেট যদি হয় বি আর ইনপুট যদি আসে 0 0 অথবা 1 0 তাহলে আমরা কি করব? আবার এই স্টেটে ফেরত চলে যাব। ওকে, আচ্ছা, এখন আমরা আছি সিতে। সিতে থাকা মানে কি? আপনি 2বার ওয়াই এর ভ্যালু 1 পেয়ে গেছেন। তাহলে এখন থার্ড যে ক্লক সাইকেল, থার্ড সাইকেলে কি হতে হবে? এক্স এর ভ্যালু 0 হতে হবে, ওয়াই এর ভ্যালু 1 হতে হবে। এক্স এর ভ্যালু 0 হতে হবে, ওয়াই এর ভ্যালু 1 হতে হবে। সো এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমার কি হবে? জেড এর ভ্যালু 1 হবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে নেক্সট স্টেপটা কি হবে? জেড এর ভ্যালু তো 1 হবে, এটাতে আমরা বুঝলাম যে আমার থার্ড ক্লক সাইকেলে যদি আমি 0 1 পাই, এক্স এর ভ্যালু 0 ওয়াই এর ভ্যালু 1, তাহলে আমার আউটপুটটা 1 হয়ে যাবে, জেড এর ভ্যালু 1 হবে। নেক্সট স্টেপটা কি হবে বলেন তো? বিতে যাবে না ম্যাম? সিতেই থেকে যাবে, কারণ আমার ওভারল্যাপিং তো। এরপরে যদি আবার আরেকটা 0 1 আসে আপনার আউটপুট আবার 1 হবে না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো এটা কোন স্টেটে থাকবে? সিতেই থেকে যাবে। ওইটা মিলে ওকে, আরেকটা ইয়া তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, যদি আমার ইনপুটে 0 1 আসে আমার নেক্সট সি থেকে যাবে বাট আউটপুটটা কত হবে? 1 হবে। আউটপুটটা কত হবে? 1 হবে। ওকে, আচ্ছা, আর যদি আপনার হচ্ছে 0 0 অথবা 1 0 আসে, মানে বেসিক্যালি ওয়াই এর ভ্যালু যদি 0 আসে তাহলে আমার নেক্সট কি হবে? এ হবে। আপনি পরপর এই 2 হবে। ক্লক সাইকেলে ওয়াই এর ভ্যালু 1 পাইছিলেন, তারপরের বার গিয়ে 0 পেয়ে গেছে। তো আমার তো কোনো কিছুই নাই, আমার কি জানি আবার পরপর 3 ক্লক সাইকেলে ওয়াই এর ভ্যালু কি হইতে হবে? 1 হইতে হবে, সাথে থার্ড ক্লক সাইকেলে এক্স এর ভ্যালু 0 হইতে হবে। এখন আপনি তো পরপর 2 ক্লক সাইকেলে 1 পেয়ে থার্ড ক্লক সাইকেলে যদি ওয়াই এর ভ্যালু 0 পান তাহলে আমার কি হবে? একদম ইনিশিয়াল স্টেটে ফেরত চলে যাব। তো আমার কোন নেক্সট স্টেপ কি হবে? এ হবে, যদি আমি 0 0 অথবা 1 0 পাই। বাট যদি 1 1 পাই, আমরা দেখেন 0 1 কভার করছি, 0 0 কভার করছি, 1 0 কভার ম্যাম করছি।
যদি ম্যাম 1 1 আসে তাহলে কি হবে বলেন? কি বলতে চাচ্ছেন বলেন? ম্যাম ম্যাম আমি যদি এই যে সি থেকে এ তে যেটা যাচ্ছে এখানে যদি আমি এক্স কমা জিরো দিই মানে এক্স মানে হচ্ছে ডোন্ট কেয়ার তাহলে কি হবে? হ্যাঁ, এক্স আপনি ডোন্ট কেয়ার দিলেও হবে, সমস্যা নাই, কারণ আপনার আলটিমেটলি 0 0 1 0 যেহেতু আলটিমেটলি তো এক্স ডোন্ট কেয়ারই হচ্ছে। তো আপনি এক্স ডোন্ট কেয়ার দিয়ে ওয়াই 0 দিলেও হবে, একই জিনিস। ওকে ডোন্ট কেয়ার মানেই তো আপনার 0 হইতে পারে 1ও হইতে পারে, তাই না? সো এটা তো আসলে ডোন্ট কেয়ার দিয়ে লিখলেও একই হবে। ম্যাম মিলিতে কি সবসময় এরকম একটা স্টেট কম হয়? হ্যাঁ, এটা তো আমরা ক্লাসেই বলছি যে আপনার মিলিতে নাম্বার অফ স্টেটস মুরের থেকে হ্যাঁ কম হবে। আচ্ছা, তো আমরা তো হচ্ছে 0 1 0 0 1 0 এই তিনটা কেস চেক করছি, আমার কিন্তু আর একটা কেস বাকি আছে 1 1। ওকে, সো আপনি সি স্টেটে আছেন, সি স্টেটে থাকা মানে কি আপনি পরপর 2 ক্লক সাইকেলে ওয়াই 1 পেয়েছেন। ওকে, এর পরের ক্লক সাইকেলে আপনি আবার ওয়াই 1 পেলেন, বাট আপনার এক্স 0 না এসে এক্স আসছে 1, তখন কি করবেন? তাহলে নেক্সট স্টেট কি হবে? তাহলে নেক্সট স্টেট সি থাকবে, কারণ আপনার তো 2 ক্লক সাইকেলে তো 1 আছে, 2 ক্লক সাইকেলে ওয়াই 1 পাইলে আমরা কনস্ট্যান্ট থাকি সি তে থাকি, বাট যেহেতু এক্স এর ভ্যালু 0 আসে নাই এই জন্য আপনার জেড টা 1 হবে। ওকে, তো আপনার ইনপুটে যদি আসে 1 1 তাহলে আপনার নেক্সট স্টেট সি থাকবে, কারণ আপনি তো পরপর 2 ক্লক সাইকেলে ওয়াই এর ভ্যালু 1 পেয়েছেন। ওকে, বাট যেহেতু এক্স 0 আসে নাই এই জন্য আপনার আউটপুটটা 1 না হয়ে আউটপুটটা হবে 0। ওকে, সো এটা ডিফারেন্স। ঠিক আছে, তো এটাই তাহলে আমাদের ওভারঅল স্টেট ডায়াগ্রাম। সবাই বুঝতে পেরেছেন এটা? জি মিস। আচ্ছা, তো বুঝতে পারলে তো হয়ে গেছে। এরপর আমাদের কি করতে বলা হয়েছে, সেম আগের মতোই আমরা জাস্ট হচ্ছে এরপরে স্টেট টেবিল ডিটারমাইন করতে বলা হয়েছে, এন্ড আবার হচ্ছে এক্সপ্রেশন গুলো বের করতে বলা হয়েছে। তো এখানে দেখেন বলা আছে ডিরাইভ দ্য স্টেট অ্যাসাইন টেবিল ইউজিং দ্য বাইনারি এনকোডিং ফ্রম ইউর স্টেট ডায়াগ্রাম। আর এখানে আপনার ফাইনাল হচ্ছে নেক্সট স্টেট আর আউটপুটের জন্য আপনার লজিক এক্সপ্রেশনটা বের করতে বলা হয়েছে। সো এখানে আমাদের হচ্ছে যেহেতু আমার ইনপুটটা 2 বিটের, সো আমার স্টেট টেবিলটা কি আসবে, আমার স্টেট টেবিলে ইনপুট কলাম কয়টা থাকবে? 4টা, 4টা কম্বিনেশন চেক করতে হবে। সো আমার নেক্সট সেটের জন্য যেরকম 4টা কলাম থাকবে আউটপুটের জন্য কয়টা কলাম থাকবে? 4টা কলাম থাকবে, কারণ আমরা কি জানি এটা তো মিলি টাইপ সিস্টেম, তাই না? সো মিলি টাইপ সিস্টেম, এটা আমার নেক্সট স্টেট লজিক, এখানে আমার এটা হচ্ছে আউটপুট লজিক। যেহেতু আমার মিলি টাইপ সিস্টেম, আমার আউটপুটটাও কিসের উপর ডিপেন্ডেন্ট? ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। সো এটা আমার প্রেজেন্ট স্টেট ওয়াই। সো এখানে আমার কি কি প্রেজেন্ট স্টেট আছে? এ বি সি। সো আমার ইনপুট হচ্ছে 0 0 0 1 1 0 1। ওকে, তো এখানেও 0 0 0 1 1 0 1। ওকে, তো আমরা কি দেখছি যে আমার প্রেজেন্সটা যদি হয় এ আর ইনপুট যদি আসে 0 0 অথবা 1 0, তাহলে নেক্সট স্টেট কে থাকে? এই থাকে। আর যদি হয় 0 1 অথবা 1 1 তখন নেক্সট স্টেট হয় বি। আর আউটপুটে সবগুলা গেছি কত থাকবে? 0 থাকবে। আচ্ছা, এরপর আমরা স্টেট ডায়াগ্রামে কি দেখছি, প্রেজেন্ট স্টেট যখন হয় বি, ইনপুট যখন আসে 0 0 অথবা 1 0, নেক্সট স্টেট আবার কে থাকে? এই থাকে। আর 0 1 অথবা 1 1 হলে কি হয়? সি হয়। এবং এখানে আমার আউটপুট সবগুলাতে কত হবে? 0 হবে। আবার প্রেজেন্ট স্টেট যখন সি, ইনপুট যদি 0 0 অথবা 1 0 হবে, নেক্সট স্টেট কি হবে? এই হবে। 0 1 হলে নেক্সট স্টেট কি হবে? সি হবে। 1 1 হলেও নেক্সট স্টেট কি হবে? সি হবে। বাট 0 1 হলে আমার আউটপুটটা কত হবে? 1, বাকি কেসগুলোতে আউটপুটটা হবে। ওকে, সো এটা তাহলে আমাদের কি হবে? স্টেট টেবিল হবে। স্টেট অ্যাসাইন টেবিলে যেহেতু বাইনারি এনকোডিং বলা হয়েছে, তাহলে আমরা কি করব? এ তে 0 0 অ্যাসাইন করব, বি তে 0 1, সি তে 1। ওকে, তো যত জায়গায় এ ছিল সবগুলোতে কি দিয়ে রিপ্লেস করব? 0 0। বি গুলাকে রিপ্লেস করব কি দিয়ে? 0 1 দিয়ে। সি গুলাকে রিপ্লেস করব আমরা 1 0 দিয়ে। ওকে, সো এগুলো সব হবে আমার 0 0।
ঠিক আছে। এরপর আপনাকে বলা হয়েছে কে ম্যাপ করে নেক্সট স্টেট লজিক আর আউটপুট লজিকটা বের করতে। সেখানে আমার কে ম্যাপ কয়টা হবে? তিনটা। আমার নেক্সট স্টেট কয় বিট হবে? 2 বিটের, y2 y1, z হচ্ছে 1 বিটের। আমার আরেকটা কম্বিনেশন বাকি আছে 1 1 এর জন্য সব কি হবে? ডোন্ট কেয়ার। তো বেসিক্যালি আমার তিনটা কে ম্যাপ করতে হবে, একটা y2 এর জন্য, একটা y1 এর জন্য, আর একটা z এর। ঠিক আছে, ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? কে ম্যাপটা একটু হালকা করে বলে দেন না মিস। আচ্ছা, তো আমার তিনটা কে ম্যাপ লাগবে। ফার্স্টে আমরা y2 এর জন্য করি। তো এখানে আমার কে ম্যাপ গুলা কি হবে? 4 বাই 4 হবে, কারণ আমার ইনপুট কম্বিনেশন কয়টা? 4টা। জি miss। তো আমার 4 বাই 4 কে ম্যাপ লাগবে। তো এখানে আমরা নিচ্ছি হচ্ছে প্রেজেন্ট স্টেট y2 y1, আর এদিকে আমরা নিচ্ছি xy। ওকে, তো এখানে আমার হচ্ছে 0 0 0 1 1 1 1 0। এখানেও কি 0 0 0 1 1 1 1 0। তো আমরা ফার্স্টে y2 এর জন্য কে ম্যাপ করছি। তো y2 এর জন্য আমরা যদি তাকাই, y2 এর ভ্যালু 1 কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, এখানে আছে। ওকে, সো কি হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট যখন বি আর প্রেজেন্ট স্টেট যখন সি। ওকে, প্রেজেন্ট স্টেট যখন বি আর ইনপুট যখন 0 1 আর 1 1। ওকে, প্রেজেন্ট স্টেট বি মানে কি? আমার 0 1। প্রেজেন্ট স্টেটের ভ্যালু যখন 0 1 আর ইনপুট যখন 0 1 অথবা 1 1, এই দুইটা কেসে আমার y2 এর ভ্যালু 1। ওকে, আবার প্রেজেন্ট স্টেট যখন সি বা 1 0, এবং যখন আমার ইনপুট 0 1 আর 1 1, তখন আউটপুট আবার 1। সো প্রেজেন্ট স্টেট যখন আমাদের হচ্ছে 1 0, এবং যখন আমার ইনপুট 0 1 অথবা 1, তখন y2 ভ্যালু 1। ওকে, আর 1 1 এ কি হবে? আমার ডোন্ট কেয়ার হবে। 1 1 এ কি হবে? সব ডোন্ট কেয়ার। তো 1 1 পুরাটা জুড়ে আপনি কি দিবেন? ডোন্ট কেয়ার দিবেন। কারণ প্রেজেন্ট স্টেট কি কখনো 1 1 হবে? হবে না তো। এই যে প্রেজেন্ট জি স্টেট মিস। আমার হচ্ছে 1 1 এর জন্য পুরো রোটা কি হবে? ডোন্ট কেয়ার হবে। ওকে, বাকি সবগুলো কত? 0। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই চারটা মিলে একটা গ্রুপ করতে পারি, এই চারটা মিলে আর একটা গ্রুপ। ওকে, সো আমার y2 লজিক এক্সপ্রেশন কি আসবে? এই গ্রুপের ভিতরে কে কনস্ট্যান্ট আসছে? y1 কনস্ট্যান্ট আসছে। এখানে কে কনস্ট্যান্ট আসছে? y কনস্ট্যান্ট আসছে। ঠিক আছে, সো আমরা এখানে লিখছি y. ওকে, প্লাস এই গ্রুপে কে কনস্ট্যান্ট আসছে? y2। এই গ্রুপে কনস্ট্যান্ট আসছে y2, এখানে সেম আগের মতোই y কনস্ট্যান্ট আছে। তো এখানে আসছে y. ওকে, তো আমরা যদি y কমন নিয়ে ফেলি, বেসিক্যালি হচ্ছে আবার y1 প্লাস y। ওকে, সো এটা আবার y2। ঠিক আছে, তো সেম ভাবে আমরা y1 এর জন্য কে ম্যাপ করবো। সো y1 এরটাও আমাদের সেম 4 বাই 4 কে ম্যাপ হবে। তো এদিকে আমার y2 y1, এদিকে আমার xy। 0 0 0 1 1 1 1 0, 0 0 0 1 1 1 1 0। আগের মতো আমাদের প্রেজেন্ট স্টেট যখন 1 1, সবগুলা ডোন্ট কেয়ার হবে, এটা বসাই দিই। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে y1 এর ভ্যালু কোন কোন কেসে 1 আছে। সো y1 এর ভ্যালু দেখেন যে দুইটা কেসেই 1 আছে। এই যে দুইটা একটা কেস, যখন এর ভ্যালু 0 0, মানে প্রেজেন্ট স্টেট যখন 0 0, আর ইনপুট যখন হচ্ছে আমার 0 1 অথবা 1। ওকে, সো ইনপুট যখন 0 1 তখন 1, যখন ইনপুট 1 1 তখন 1। বাকি সব কেস আউটপুট কত? 0। সো বেসিক্যালি কি করতে হবে? এই দুইটা মিলে একটা গ্রুপ হবে, কারণ বাকি সব তো 0। সো এই দুইটা মিলে একটা গ্রুপ হলে আপনার লজিক এক্সপ্রেশন কি আসবে? এখানে আমার কনস্ট্যান্ট আছে কি? y, আর এখানে কনস্ট্যান্ট আছে আমার y2 y1, দুইটাই 0 0, সেটা কত আসবে? y2 বার, y1 বার y। ওকে, সেম ভাবে আপনার z এর জন্য করতে হবে। z তো জাস্ট আমার একটা কন্ডিশনেই 1। z আমার একটা কন্ডিশনেই 1, যখন প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 0 আর ইনপুট হচ্ছে 0 1। ওকে, প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 0 আর ইনপুট হচ্ছে 1 0 1। আমরা এখানে কি একটা ড্র করি।
এদিকে প্রেজেন্ট স্টেট, এদিকে ইনপুট। সো যখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে 10 আর ইনপুট হচ্ছে 01, প্রেজেন্ট স্টেট 10, ইনপুট হচ্ছে 01, শুধু এই কন্ডিশনে আউটপুটটা কত হচ্ছে 1 হচ্ছে। আর প্রেজেন্ট স্টেট যখন 11 তখন আমরা সবগুলো কি হয়, ডোন্ট কেয়ার হয়। ওকে, আমরা তাহলে এই দুইটা মিলে একটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার করলাম। আর যেটা লজিক এক্সপ্রেশন কি হবে, এখানে কে কনস্ট্যান্ট আছে, এক্স ওয়াই, সো এক্স ওয়াই এর ভ্যালু তাহলে এটা কত হবে, এক্স বার ওয়াই, আর এই দুইটার ভিতরে কনস্ট্যান্ট আছে হচ্ছে ওয়াই টু, এখানে ওই y, টু ঠিক আছে। তো এটা আপনার তাহলে আউটপুট এক্সপ্রেশন, ঠিক আছে। জি miss। আচ্ছা, একটা আর কোনো কোশ্চেন আছে? ম্যাম এখান থেকে নাই ম্যাম, ট্রাই স্টেট বাফার থেকে একটা কোশ্চেন আছে। বলেন। ম্যাম ট্রাই স্টেট বাফার কি ম্যাম ট্রান্সমিশন গেট দিয়ে আমরা যা যা বানাতে পারি সবকিছু ট্রাই স্টেট বাফার দিয়ে বানানো যায় না? না, ট্রাই স্টেট বাফার একটা পার্টিকুলার সার্কিট, ট্রাই স্টেট বাফার ইটসেলফ একটা সার্কিট যেটা আমরা ট্রান্সমিশন গেট দিয়ে বানাইতে পারি। ট্রাই স্টেট বাফার দিয়ে আপনি সব সার্কিট বিল্ড করতে পারবেন না। মানে আপনি যদি এভাবে চিন্তা করেন যে ঠিক আছে ট্রাই স্টেট বাফার তো ট্রান্সমিশন গেটই, তাহলে আমরা বানাইতে পারবো, সেটা আলাদা জিনিস। বাট মানে এই জিনিসটা যে আপনি ট্রাই স্টেট বাফার দিয়ে সব বানাইতে পারবেন এটা আসলে ঠিক না। মানে বেসিক্যালি আপনার ট্রাই স্টেট বাফার হচ্ছে ট্রান্সমিশন গেটের একটা পার্টিকুলার মানে অ্যাপ্লিকেশন। যেমন আপনার মাল্টিপ্লেক্সার আপনি কি করতে পারেন, ট্রান্সমিশন গেট দিয়ে বিল্ড করতে পারেন। সো মাল্টিপ্লেক্সার আপনার ট্রান্সমিশন গেটের একটা অ্যাপ্লিকেশন, ট্রাই স্টেট বাফারও ট্রান্সমিশন গেটের একটা অ্যাপ্লিকেশন, বুঝতে পেরেছেন? ট্রাই স্টেট বাফার রিলেটেড কিছু প্রবলেম দেখানো যাবে? ট্রাই স্টেট বাফার রিলেটেড কোনো প্রবলেম নাই আসলে। আপনার ট্রাই স্টেট বাফার আপনার ট্রান্সমিশন গেটের ম্যাম ট্রাই অ্যাপ্লিকেশন, এটা ইটসেলফ একটা সার্কিট। স্টেট বাফার রিলেটেড কি কি ma'am দেখানো যাবে? সেটা তো বললাম আপনাকে যে ট্রাই স্টেট বাফারের তো আপনার আলাদা কোনো ইয়া নাই। মানে ট্রাই স্টেট বাফার আপনার হচ্ছে জাস্ট আপনার ট্রান্সমিশন গেটের একটা অ্যাপ্লিকেশন, যেটা আপনার এনাবল পিন যদি 1 থাকে তাহলে সেটা বাফারের মতো কাজ করবে, যদি এনাবল 0 থাকে তখন সে আউটপুটে হচ্ছে ইয়া দিবে, জেড দিবে। এটার তো আপনার আলাদা করে ম্যাম ওই যে আর কোনো এনেবল পিন টানে দিয়ে, এক্সপ্লেনেশন। হ্যাঁ, ম্যাম ও এই ম্যাম যে একটা কোশ্চেন দেখেছিলাম যেখানে ট্রাই স্টেট, আচ্ছা আপনার কোশ্চেনটা আবার একটু রিপিট করবেন। ম্যাম স্লাইডে দেখেছিলাম ট্রাই স্টেট বাফার দিয়ে 4:1 মার্কস বিল্ড করেছে। হ্যাঁ, সো ট্রাই স্টেট বাফার বেসিক্যালি কি, আপনার ট্রান্সমিশন গেট না। সো ট্রাই স্টেট বাফার দিয়ে 4:1, ওইটা ট্রাই স্টেট বাফার না, এটা ট্রাই স্টেট ইনভার্টার। আপনার হ্যাঁ স্লাইডের হ্যাঁ কথা ম্যাম বলতেছেন না, ইনভার্টার, হ্যাঁ হ্যাঁ ম্যাম ওটা তো ইনভার্টার ট্রাই ম্যাম। স্টেট ইনভার্টার, ওটা তো ক্লাসে দেখানো হয়েছে। হ্যাঁ ম্যাম এখন কি ম্যাম আমরা শুধুমাত্র ট্রাই স্টেট ইনভার্টারই বানাতে পারবো, ট্রাই স্টেট অন্য কোনো সার্কিট বা বানানো যায়? আপনার ট্রাই স্টেট সার্কিট হচ্ছে ট্রাই স্টেট বাফার আর ট্রাই স্টেট ইনভার্টার, এই দুইটাই। ও আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম। আচ্ছা, আপনার কেউ একজন হচ্ছে বলেছেন ইয়া করতে, স্প্রিং 25 এর কোশ্চেন 3টা সলভ করে দিতে। আচ্ছা, আমি একটু ম্যাম স্ক্রিনটা শেয়ার স্প্রিং করি আমার। 25 এর মিস এফএসএম টা একটু সলভ করে দিন। স্প্রিং 25 এর এফএসএম তো ক্লাসে সলভ করে দিয়েছি। ম্যাম এটা ভুলে গেছি যে 2 ইনপুট আর 2 আউটপুট থাকলে কি হবে আসলে। এটা তো ক্লাসেই সলভ করেছিলাম। আচ্ছা, আগে 3 নাম্বারটা সলভ করি। সো আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল যে আপনার 3-এর এ আর সি সলভ করে দিতে বলছেন। সো 3-এর এ তে কি বলা হয়েছে যে ইমপ্লিমেন্ট আ 3 ইনপুট ন্যান্ড গেট ইউজিং আ সুইটেবল মার্কস। আপনাকে একটা 3 ইনপুট ন্যান্ড গেট বিল্ড করতে বলা হয়েছে একটা মার্কস ইউজ করে, ঠিক আছে। এখন এই মার্কস একটা সুইটেবল মার্কস ইউজ করতে বলছে। সো আপনি 2 to 1 মার্কস ইউজ করতে পারেন, 4 to 1 মার্কস ইউজ করতে পারেন, 8 to 1 মার্কস ইউজ করতে পারেন, হোয়াট এভার।
আপনাকে জাস্ট একটা মাল্টিপ্লেক্সার ইউজ করে একটা 3 ইনপুট NAND গেট বিল্ড করতে বলছে। তো একদম সিম্পলেস্ট আমরা কি বলছি, যদি 3 ইনপুট NAND গেট হয়, 3 ইনপুট, তো আপনার 8টা ইনপুট কম্বিনেশন হবে। সো অটোমেটিকলি সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি একটা 8 to 1 মাস্ক ইউজ করা। আপনি যদি একটা 8 to 1 মাস্ক ইউজ করেন, জাস্ট কি করবেন, আপনার আউটপুট গুলো আপনি জাস্ট কি করবেন, ইনপুট 3টা কি করে ফেলবেন, 3টা সিলেক্টর পিনে দিয়ে দিবেন। যদি 8 to 1 মাস্ক ইউজ করেন, সব থেকে সোজা আমরা কি করব, জাস্ট আমার যে 3টা ইনপুট আছে, 3টা ইনপুটকে আমরা কি করে দিব, 3টা সিলেক্টর পিনে দিয়ে দিব। আর আউটপুট যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি করব, মাল্টিপ্লেক্সারের ইনপুট হিসেবে দিব। So আমার এই যখন NAND গেটের ক্ষেত্রে কি শুধু 111, শুধু 111 বা 7 নাম্বার 111 এ কি হবে, আউটপুট হবে 0, বাকি সব কেস আউটপুট কত হবে, 1 হবে। তো আপনার সবগুলো ইনপুট লাইনে হবে 1, জাস্ট 111 এ হবে 0। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট সার্কিট। আপনাকে একটা সুইটেবল মাস্ক ইউজ করতে বলা হয়েছে, 3 ইনপুট NAND গেট, তো আপনি একটা 8 to 1 মাস্ক দিয়ে বিল্ড করতে পারেন। ওকে, বাট আমরা চাইলে কি করতে পারি, 3 ইনপুট গেট হইলে আমরা সেটা 4 to 1 মাস্ক দিয়েও বিল্ড করতে পারি। বাট 4 to 1 মাস্ক দিয়ে যদি বিল্ড করতে চাই, তখন আমাদের ট্রুথ টেবিলটা লাগবে, তখন আমাদের একটু ট্রুথ টেবিলটা দেখতে হবে। তো আমরা কি করব, 4 to 1 মাস্ক দিয়ে যদি বিল্ড করতে চাই, আমরা 2টা ইনপুট দিব হচ্ছে সিলেক্টর পিন হিসাবে, 2টা ইনপুট দিব সিলেক্টর পিন হিসাবে, আর আরেকটা ইনপুটটাকে আমরা দিব ইনপুট হিসাবে। সো এখানে যদি আপনি দেখেন, যদি আমার এ আর বির ভ্যালু 0 0 হয়, এ বি যদি 0 0 হয়, আউটপুট কত হবে, 1 হবে। সি 0 হলেও 1 হবে, সি 1 হলেও 1 হবে। সো এখানেও দেখেন আলটিমেটলি আপনার এ বি যখন 0 0, আপনার হচ্ছে সির ভ্যালু 0 হোক 1 হোক, আউটপুট হবে 1। এ বি যখন 0 1, তখনও সেম, যেহেতু একটা ইনপুট 0 আছে, so আপনার আউটপুট কত হবে, 1 হবে। এ বি যখন 1 0 হবে, তখন যেহেতু আপনার অ্যাটলিস্ট একটা ইনপুট 0 আছে, আউটপুট কত হবে, 1 হবে। সো এটাতেও আমার আউটপুট 1। শুধুমাত্র যখন এ বি 1 1, এবি যখন 1 1, তখন আপনার সি যদি 1 হয়, আউটপুট হবে 0, সি যদি 0 হয়, আউটপুট হবে 1। সো এবির ভ্যালু যখন 1 1, আউটপুটটা বেসিক্যালি সি বারের সমান। সো এটা জাস্ট সি বার। ঠিক আছে, সো আপনি এটাও করতে পারেন, এটাও করতে পারেন, যে কোনো একটা করলেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা সবাই? আচ্ছা, এরপর আমরা চলে যাই সি তে। সো সি তে কি বলা হয়েছে, আপনার ওয়েভ ফর্মটা ড্র করতে বলা হয়েছে। এখানে জাস্ট আপনার ওয়েভ ফর্মটা ড্র করতে বলা হয়েছে। তো এখানে দেখেন আপনার ফার্স্টে ডিভাইস ওয়ানটা কি, এটা আমার ডিভাইস ওয়ানের সার্কিট। তো এই সার্কিটে দেখেন আমরা কি বলছি, যে আপনারা অলওয়েজ এই ট্রান্সমিশন গেটটা খেয়াল করবেন। এই ট্রান্সমিশন গেটে যদি আমার এখানে এনাবলিস্টিক ক্লক থাকে, তাহলে সেটা পজিটিভ ল্যাচ, ক্লক বার থাকলে এটা নেগেটিভ ল্যাচ। তো যেহেতু এখানে ক্লক আছে, তার মানে এটা একটা পজিটিভ ল্যাচ। So device 1 is basically a positive image. ওকে, আচ্ছা, এখানে দেখেন এই ডিভাইস 1 এর ক্লক পিনে আপনার আছে ক্লক বার। সো ডিভাইস 1 এর ক্লকে যেহেতু আপনি ক্লক না দিয়ে ক্লক বার দিয়ে দিচ্ছেন, ডিভাইস 1 itself ছিল পজিটিভ ল্যাচ, বাট যেহেতু আপনি এখানে ক্লক না দিয়ে ক্লক বার দিচ্ছেন, ও কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আর এই এখানে যেটা আছে, এখানে তো আপনার হচ্ছে ক্লকই দেওয়া আছে, সো এটা তাহলে কি হিসাবে কাজ করবে, পজিটিভ এই কাজ। তো আমার ফার্স্ট যে ল্যাচটা আছে এটা কাজ করবে ক্লকের নেগেটিভে, সেকেন্ড যে ল্যাচটা আছে এটা কাজ করবে ক্লকের পজিটিভ। ওকে, আচ্ছা, এবং দেখেন ফার্স্ট ল্যাচটার ইনপুট হিসাবে আছে ডি বার। ওকে, সেকেন্ড ল্যাচটার ইনপুট হিসাবে আছে কিউ বার। সো কিউ বার বেসিক্যালি কি আপনার ফার্স্ট ল্যাচের আউটপুটের কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে ড্র করি। সো ফার্স্টলি আমরা কি জানি, এই যে ফার্স্ট ল্যাচটা কি করবে, ক্লকের নেগেটিভে কাজ করবে, ক্লকের নেগেটিভে কাজ করবে, এবং ক্লকের নেগেটিভে সে কাকে পাস করবে, ডি বারকে পাস করবে। ওকে, সো ক্লক যখন লো থাকবে তখন সে ডি বারকে পাস করবে, ক্লক যখন হাই থাকবে সে আগের ডাটাটাকে ধরে রাখবে। তো তাহলে আমরা এখন ড্র করতে চলে আসি। তাহলে শুরুতে আমরা কি পাচ্ছি, ক্লক লো পাচ্ছি। সো ক্লকের লোতে সে কি করবে, ডেটা পাস করবে, কাকে পাস করবে, ডির বারকে পাস করবে। সো ক্লকের লোতে ডি বার আছে হাই, তাহলে কিউ হবে আমার হাই। ওকে, এরপরে যখন ক্লক হাই, আগের ডেটা ধরে রাখবে, আগের ডেটা হাই ছিল, তাহলে আমার আউটপুট হাই থাকবে। আচ্ছা, আবার এখানে ক্লক লো,
আমার ডি বার, তাহলে ডি বারকে ফলো করবে, তাহলে আমরা ডি বারকে ফলো করি, ডি বার যেভাবে চেঞ্জ হচ্ছে সেভাবে আমরা চেঞ্জ করলাম। আবার ক্লক হাই, তখন কি করবে, আগে ডেটাটাকেই ধরে রাখবে। ওকে, আবার ক্লক লো, আবার ডি বারকে ফলো করবে, সো ডি বারকে আবার ফলো করি। আবার যখন ক্লক হাই, আগে ডেটা ধরে রাখবে, আগে ডেটাটাকে ধরে রাখি। আবার এখানে ক্লক লো, তাহলে কি করবে, ডি বারকে ফলো করবে, so আবার ডি বারকে ফলো করি। আবার এখানে ক্লক হাই, আগের ডেটা ধরে রাখবে, so আগের ডেটাটাকে আবার ধরে রাখবে। ওকে, আবার এখানে ক্লক লো, তাহলে সে কি করবে, আবার ডি বারকে ফলো করবে, so আবার ডি বারকে ফলো করি। আবার এখানে কি ক্লক হাই, সো আপনার কি করবে, আগের ডেটা ধরে রাখবে, সো আগের ডেটাটাকেই ধরে রাখি। আবার ক্লক লো, কি করবে, ডি বারকে ফলো করবে, তাহলে আবার আমরা ডি বারকে ফলো করি। আবার এখানে ক্লক হাই, আগে ডেটা ধরে রাখবে, আগে ডেটাকে ধরে রাখি। আবার ক্লক লো, আবার কি করবে, তাহলে জি বারকে ফলো করবে, তাহলে জি বারকে ফলো করি। দেন আবার ক্লক হাই, তাহলে আগে ডেটাটাকেই ধরে। ওকে, সো এটা আমার কিউ। বাট সেকেন্ড ল্যাচটার জন্য দেখেন ইনপুটে আছে কিউ বার, সো আমরা আগে কিউ থেকে কি করে নিব, কিউ বারটাকে ড্র করে নিব। তো কিউ বারটা কি হবে, জাস্ট কিউ এর উল্টা। তো কিউ বারটা ড্র করে নিই। ওকে, সো কিউ বারটাকে ড্র করে নিলাম, এটা আমার কিউ বার। আচ্ছা, এখন সেকেন্ড ল্যাচের জন্য দেখেন ইনপুটে বা ডি হিসাবে আছে কিউ বার, এবং এটা কি পজিটিভ ল্যাচ। ও তো ক্লকের সাথে কাজ করে, তার মানে কি করবে, ক্লক যখন হাই থাকবে ও কি করবে, কিউ বারকে পাস করবে। ক্লক যখন লো থাকবে আগে ডেটাটাকে ধরে রাখবে। তাহলে সেটা ফলো করি আমরা, ক্লক যখন হাই থাকবে ও কি করবে, কিউ বারকে পাস করবে, ক্লক যখন লো থাকবে ও আগে ডেটাটাকে ধরে রাখবে। তো শুরুতে আমার কি ক্লক লো, ক্লক লো হলে সে কি করবে, আগের ডেটা ধরে রাখবে। এখন আগের ডেটা তো কিছু নাই, সো কি করবে, ইনডিটারমিনেট ভ্যালু হয়ে থাকবে, তো শুরুতে কিছুক্ষণ ইনডিটারমিনেট। ওকে, এরপর আমরা ক্লক হাই পাচ্ছি, ক্লকের হাইতে কি করবে, কিউ বার কে ফলো করবে, সো কিউ বার লো, আউটপুট লো হবে। এরপর আমার ক্লক লো, তো আগে ডেটাটা ধরে রাখবে, সো আমার লোই থেকে যাবে। এরপর আবার ক্লক হাই, কিউ বার কে ফলো করবে, কিউ বার হাই, সো ও কি করবে, আউটপুট হাই হবে। আবার ক্লক লো, আগে ডেটা ধরে রাখবে, আউটপুট হাই থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আবার এখানে আমার হচ্ছে ক্লক হাই, ইনপুট কে ফলো করবে বা কিউ বার কে ফলো করবে, তো আমরা হচ্ছে আবার কিউ বার কে ফলো করলাম। এরপরে ক্লক লো, আগে ডেটা ধরে রাখবে। দেন আবার আমার ক্লক হাই, তাহলে সে কি করবে, কিউ বার কে ফলো করবে, কিউ বার কে ফলো করলো, এরপরে ক্লক লো, আগের ডেটাটাকে ধরে রাখবে। আবার এখানে ক্লক হাই, সে কি করবে, কিউ বার কে ফলো করবে, ক্লক লো, আগের ডেটা ধরে রাখবে। আবার এখানে ক্লক হাই, তাহলে সে আবার কি করবে, কিউ বার কে ফলো করবে, দেন ক্লক লো, আগে ডেটা ধরে রাখবে। আবার এখানে ক্লক হাই, কিউ বার কে ফলো করবে, সো এটা। ওকে, সো এটা হচ্ছে তাহলে আমাদের কিউ আর কিউ এফ ড্র করে ফেলছি। এখন আপনাকে বলা হয়েছে যেটা কি টাইপের সার্কিট আইডেন্টিফাই। ওকে, সো কি টাইপের সার্কিট আইডেন্টিফাই কিভাবে করবেন, কিউ এফ টাকে ফলো করেন। ক্লক, ডি আর কিউ এফ কে খেয়াল করে দেখেন। ঠিক আছে, তো এখানে যেহেতু দুইটা ল্যাচ ক্যাসেট করা আছে, এটা অবশ্যই কি হিসেবে কাজ করবে, এটা ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে, এদার পজিটিভ ফ্লিপ ফ্লপ হবে অথবা নেগেটিভ ফ্লিপ ফ্লপ হবে। তো এটা একটু খেয়াল করে দেখেন, এটা পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, খেয়াল করে দেখেন ক্লকের ফার্স্ট পজিটিভ এজে আপনার ডি ছিল লো, আউটপুট হয়েছে লো। কতক্ষণ লো থাকছে, নেক্সট পজিটিভ এজে আসা পর্যন্ত। নেক্সট পজিটিভ এজে আপনার ডি কি হাই, আউটপুটটা কি হয়েছে হাই, কতক্ষণ হাই থাকছে, নেক্সট পজিটিভ এজে আসা পর্যন্ত। নেক্সট পজিটিভ এজে ডি লো, আউটপুট কি হয়ে গেছে, লো হয়ে গেছে, কতক্ষণ লো থাকছে, নেক্সট পজিটিভ এজে আসা পর্যন্ত। নেক্সট পজিটিভ এজে আবার ইনপুট ডি হচ্ছে হাই, আউটপুটও আপনার হাই। এর পরের পজিটিভ এজে ডি লো, আউটপুট লো। তারপরের পজিটিভ এজে ডি হাই, আউটপুট হাই। তারপরের পজিটিভ এজে ডি লো, আউটপুট লো। তো এটা বেসিক্যালি কি একটা পজিটিভ ফ্লিপ ফ্লপ। ক্লিয়ার? জি মিস। আচ্ছা,
ওকে, সো এখন আমরা যাই হচ্ছে এফএসএল। আচ্ছা, সো এখানে এফএসএলটাতে কি বলা হয়েছে, এখানে আবার দুইটা ইনপুট আছে, ঠিক আছে। সো বেসিকলি এখানে বলা হয়েছে যে একটা গেম খেলা হচ্ছে যেখানে দুইটা প্লেয়ার আছে। সো দুইটা প্লেয়ারের হচ্ছে দুইটা ইনপুট। ওকে, তো যদি ড্রেক জিতে তাহলে এর ভ্যালু হয় 1, যদি সাইমন জিতে তাহলে বির ভ্যালু হয় 1। ওকে, এবং বলা হয়েছে যে ড্রেকের ড্রাগনটা হচ্ছে বেশি, আপনার হচ্ছে স্ট্রঙ্গার দেন হচ্ছে সাইমন্স এর ড্রাগন। ওকে, সো আমার এবং আউটপুট আছে দুইটা। তো যদি এই ড্রেকের ড্রাগনটা জিতে তাহলে ড্রেক হচ্ছে জিতবে, যদি সাইমনের ড্রাগন স্কোর করে তাহলে সাইমন জিতবে। ওকে, যেটা বলা হয়েছে যে ড্রেকের ড্রাগনটা সাইমনের ড্রাগনের থেকে স্ট্রঙ্গার। সো ড্রেক যদি যদি ড্রেকের ড্রাগনটা স্কোর করে, সাইমনের ড্রাগনটা যদি স্কোর করতে না পারে তাহলে ড্রেক জিতে যাবে। বাট সাইমনকে জেতার জন্য পরপর দুইবার সাইমনের ড্রাগনটাকে জিততে হবে, ড্রেকের ড্রাগনটাকে হারতে হবে। ওকে, সো বেসিক্যালি আপনার কোশ্চেনটা হচ্ছে যে আপনার দুইটা আউটপুট আছে, দুইটা ইনপুট আছে, এবং কি বলা হয়েছে যদি আপনার ড্রেকের যেটা ইনপুট সেটা হচ্ছে 0, সরি এ, আর সাইমনের জন্য হচ্ছে বি। সো যদি সাইমনের ড্রাগন স্কোর না করে আর ড্রেকের ড্রাগন স্কোর করে, ঠিক আছে, তাহলে আবার হচ্ছে ড্রেক জিতে যাবে। ড্রেক জিতে যাবে মানে কি Z1 এর ভ্যালু 1 হয়ে যাবে। ওকে, আর যদি এমন হয় যে ড্রেকের ড্রাগন পরপর 2 ক্লক সাইকেল স্কোর করতে পারে নাই, সাইমনের ড্রাগন পরপর 2 ক্লক সাইকেল স্কোর করছে, তখন আবার সাইমন জিতেছে। ওকে, সো সাইমনকে জেতার জন্য পরপর 2 ক্লক সাইকেলে সাইমনের ড্রাগনটাকে স্কোর করতে হবে, মানে বির ভ্যালু 1 হইতে হবে, ওয়াইল এর ভ্যালু কি হইতে হবে, অবশ্যই 0 হইতে হবে। এর ভ্যালু যদি 1 হয়, বির ভ্যালু যদি 1 হয়, তাহলে কিন্তু আমার জিততে পারবে না। ওকে, সো এটা হচ্ছে আমার Z2 1 হওয়ার কন্ডিশন। আর Z1 কখন 1 হবে, যদি এর ভ্যালু 1 হয়, বির ভ্যালু 0 হয়। একবার, জাস্ট একবার এর ভ্যালু 1, বির ভ্যালু 0, তাহলে আমার Z1 এর ভ্যালু 1 হচ্ছে। ঠিক আছে, তো এটাই আমাদের কোশ্চেন। আমরা এই যে এখানে দেখতে পারি, দেখেন আমার এই যে এখানে এর ভ্যালু 1, বির ভ্যালু 0। ঠিক আছে, এই যে আমার এর ভ্যালু 1, বির ভ্যালু 0, এবং যে ক্লক সাইকেলে আপনার এর ভ্যালু 1 আর বির ভ্যালু 0 আসছে, তার পরের ক্লক সাইকেলে দেখেন Z1 এর ভ্যালু 1 হয়ে গেছে। ওকে, এর পরের ক্লক সাইকেলে দেখেন এর ভ্যালু 1, বির ভ্যালু 0। সো এই এক ক্লক সাইকেল পরে গিয়ে কি হয়েছে, Z1 এর ভ্যালু আবার 1 হয়েছে। আবার এখানে এর ভ্যালু 1, বির ভ্যালু 0, দেখেন আবার Z1 এর ভ্যালু কি হয়েছে, 1 হয়েছে। সো আমার এই এর ভ্যালু 1 আর বির ভ্যালু 0 হলে তার এক ক্লক সাইকেল পরে গিয়ে Z1 কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আর এই যে এখানে দেখেন আমার বির ভ্যালু 1, এর ভ্যালু 0, এটা কি আছে, পরপর দুইবার আছে। আমার এর ভ্যালু 0, বির ভ্যালু 1, এটা পরপর দুইবার আসার পরে কি হয়েছে, Z2 এর ভ্যালু 1 হয়েছে তার পরের ক্লক সাইকেলে। ওকে, এবং দেখেন তার পরের ক্লক সাইকেলে আবার এর ভ্যালু 0, বির ভ্যালু 1 হয়েছে, বাট Z2 এর ভ্যালু কিন্তু 1 হয় নাই। তার মানে এটা কি টাইপের প্রবলেম, নন ওভারল্যাপিং প্রবলেম। ঠিক আছে, আমার কিন্তু এই যে পরপর দুইবার 0 1 হওয়ার পরে Z2 একবার 1 হয়েছিল, এর পরের ক্লক সাইকেলে আবার 0 1 আসার জন্য কিন্তু আমার Z2 1 হয় নাই, আবার আরো দুইবার 0 1 আসতে হয়েছে, এর পরে Z2 1 হয়েছে। ওকে, সো এটা বেসিক্যালি একটা নন ওভারল্যাপিং টাইপ প্রবলেম। এবং এটা কি টাইপের এফএসএম হবে, মুড টাইপ এফএসএম হবে, বিকজ আমার আউটপুটটা ক্লক সাইকেল পরে চেঞ্জ হচ্ছে। ম্যাম এখানে তাহলে ম্যাম যখন 1 0 পাবো তখন হচ্ছে ম্যাম Z1 এর ভ্যালু 1 Z1, করে দিব, আর যখন 0 1 কনজিকিউটিভলি দুইবার পাবো তখন হচ্ছে Z2 এর ভ্যালু 1 করে Z2 দিব। এর ভ্যালু 1, জি, ঠিক আছে। সো তাহলে আমরা স্টেট ডায়াগ্রামটা ড্র করি। তাহলে আমরা সামারি তো পেয়ে গেছি যে আমার যদি ওকে 1 0 আসে, 1 0 আসলে কি হবে, একবার 1 0 পাইলেই কি হবে, Z1 এর ভ্যালু 1 হয়ে যাবে। আর পরপর দুইবার যদি 0 1 আসে তাহলে Z2 Z1 এর ভ্যালু 1। ঠিক আছে, তাহলে আমরা স্টেট ডায়াগ্রাম ড্র করি, এবং এটা কি টাইপের এফএসএল, মোড টাইপ এফএসএল, তাই না, কারণ আমার আউটপুটটা ক্লক সাইকেল পরে চেঞ্জ হচ্ছে। তো আমার ইনিশিয়াল স্টেট এ, এখানে তো আমার আউটপুট দুইটাই কত হবে, 0 হবে। তো আমি রিসেট করলে এ স্টেটে থাকবে। ওকে, আচ্ছা, এখন আমার ইনপুট যদি আসে 0 0 অথবা 1 1, দেখেন আমার লাগতেছে কিন্তু শুধু 1 0 আর 0 1, তার মানে কি 0 0 আসুক 1 1 আসুক, আমি কোন স্টেটে থাকবো, ইনিশিয়াল স্টেটেই এটাই থাকবো। থাকবে। কারণ 0 0 আসা মানে কি, কেউ স্কোর করে নাই, 1 1 আসা মানে দুইজনই স্কোর করছে, সো অটোমেটিকলি কোনোটাই আমার কাউন্ট হচ্ছে না। তো আমার যদি 0 0 আসে অথবা 1 1 আসে, আমি এতেই থাকবো। ঠিক আছে, আচ্ছা, যদি 1 0 আসে তাহলে আমি অন্য একটা স্টেটে যাব, এই স্টেটটাকে আমরা নাম দিলাম বি, এবং এই স্টেটে কি হবে, Z1 এর ভ্যালু 1 হবে, Z2 কত হবে, 1 হয়ে যাবে। 0 হবে, Z1 টা হচ্ছে 1 হবে, Z2 0 হবে। ওকে, এটা কোনটার জন্য, আমরা যদি 1 0
আর যদি 0 1 পাই তাহলে আমার কি করতে হবে, অন্য একটা সেটে যেতে হবে। কারণ 1 0 পেলে তো আমার ড্রেক জিতে যাবে, Z1 এর ভ্যালু 1 হবে। আর পরপর দুইবার 0 1 পাইলে তখন Z2 এর ভ্যালু 1 হবে। তো আমি যদি 0 1 পাই তখন আমার অন্য একটা স্টেট নিতে হবে, যে স্টেটের নাম দিচ্ছি আমরা সি। এবং সি স্টেটে কি হবে, দুইটাই আউটপুটই 0 থাকবে। ওকে, সো 0 1 পাইলে আমরা যাব সি তে, এখানে আবার দুইটা আউটপুটই 0। আর যদি 1 0 পাই তাহলে আমরা যাব বি তে, এবং এখানে আমার Z1 এর ভ্যালু হবে। ওকে, আচ্ছা। এখন এটা তো আমার ছিল এ, তাহলে এখন আমরা ধরি প্রেজেন্ট স্টেট হচ্ছে বি। প্রেজেন্ট স্টেট বি মানে কি, আমি অলরেডি একবার 1 0 পেয়েছি। একবার 1 0 পেয়েছি, সো Z1 এর ভ্যালু 1 হয়ে গেছে। এরপরে ধরেন আবার 0 0 অথবা 1 1 আসবে, আমি কি করবো, আবার স্টেটে চলে আসবো না? কারণ 0 0 অথবা 1 1 তো ইয়েস আমরা চাই না। সো যদি 0 0 অথবা 1 1 আসে, আমার নেক্সট স্টেট হবে আবার A। আর যদি আমার ইনপুট আসে 1 0, 1 0 আসলে আমার নেক্সট স্টেট কি হবে, বি হবে। আমার আবার আউটপুট কি হবে, Z1 এর ভ্যালু 1 হবে। ম্যাম, 1 0 হলে কি হবে, আবার Z1 1 হয়ে যাবে বিতেই না? থাকবো। আমরা বিতেই জেড থেকে যাবো। ওয়ান এর ভ্যালু আর যদি 0 1 আসে, আমার 1 0 পাইলাম, সো একবার 1 0 পেয়েছিলাম, আমার বি স্টেটে গেছি, Z1 এর ভ্যালু 1 হয়েছে। এরপরে এবার আসছে 0 1, তাহলে আমরা কোন স্টেটে যাব, সি তে যাব। তখন আমরা চলে যাব সি তে, কারণ আমি একবার 0 1 পেয়েছি। আর একবার 0 1 পাইলে এরপরে Z2 1 হবে। ওকে, সো আমার প্রেজেন্ট স্টেট বি, এরপরে ইনপুট আসলো 0 1, তাহলে নেক্সট কি হবে, সি হবে। ওকে, আচ্ছা। এখন আমার প্রেজেন্ট স্টেট সি, প্রেজেন্ট স্টেট সি মানে কি, আপনার কাছে একবার 0 1 আছে। ওকে, এরপর আপনার আবার 0 0 অথবা 1 1 আসলো, নেক্সট কি হবে, এ হবে। কারণ 0 0 আসুক ম্যাম, বা 1 1 এতে আসুক, চলে যাবো। আমরা এতে ফেরত চলে যাব। ওকে, যদি 1 0 আসে তাহলে আমরা কোথায় যাব, বি তে যাব। বিতে যাবো না ম্যাম? হ্যাঁ, বি তে যাবো। 1 0 পেলে কোথায় যাব, বি তে যাবো। কারণ একবার 1 0 আসলেই কি হয়, Z1 এর ভ্যালু 1 হয়ে যাবে। তো আপনার শুরুতে 0 1 ওয়ান হয়েছে। আসছিল, তাহলে তো ডাজেন্ট ম্যাটার, 0 1 আসছে, বাট এখন তো 1 0 আসছে। তাহলে কি হবে, ড্রেক জিতে যাবে, so আমরা কোন স্টেটে চলে যাব, বি তে চলে যাবো। ওকে, আচ্ছা। আর যদি আরেকবার 0 1 আসে, আবার ইনিশিয়ালি একবার 0 1 ছিল, আর একবার 0 1 আসলো, তাহলে কি হবে, আমার সাইমন জিতে যাবে। সো কি করতে হবে, বিতে তাহলে আমার যাবো। আর একটা স্টেট দিতে হবে। এই স্টেটটা কি দিচ্ছি, আমরা নাম দিচ্ছি ডি। এই স্টেটে কি হবে, Z2 1 হবে, Z1 কত হবে, 0। ঠিক আছে, ওকে, আচ্ছা। এখন তাহলে আমার প্রেজেন্ট স্টেট ধরি হচ্ছে ডি। প্রেজেন্ট স্টেট ডি মানে কি, আপনি অলরেডি দুইবার 0 1 পেয়েছেন, দুইবার 0 1 পেয়েছেন। এরপরে ধর আবার 0 0 অথবা 1 1 আসলো, আপনার নেক্সট স্টেট কি হবে, আবার এ হবে। কারণ 0 0 অথবা 1 1 আসলে তো আমার কেউই জিততেছে না, তো আমার নেক্সট স্টেট কি হয়ে যাবে, আবার এ হয়ে যাবে। আবার যদি দুইবার 0 1 পেয়েছিলেন, Z1 হয়েছে, এরপরে আবার ধরেন 1 0 আসবে, তাহলে নেক্সট স্টেট কি হবে, বি হবে। 1 0 হলে নেক্সট কি হবে, বি হবে। আবার আমার ড্রেক জিতে যাবে। আর আমার যদি এই দুইবার 0 1 পেয়ে আপনি দিতে আসছিলেন, আবার 0 1 আসে, আবার 0 1 আসলে আমার নেক্সট কি হবে, সি হবে। কারণ এটা তো নন ওভারল্যাপিং প্রবলেম, সো আপনি দুইবার 0 1 পাওয়ার পরে একবার সাইমন জিতছে, এরপরে আবার আপনার 0 1 আসছে। বাট যেহেতু নন ওভারল্যাপিং প্রবলেম, সো বেসিক্যালি কি হচ্ছে, আপনার একবার 0 1 আসছে, তো আপনার নেক্সট স্টেট হবে। ওকে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। ঠিক আছে, তো এরপর আপনাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি স্টেট টেবিলটা বিল্ড করতে হবে। তো স্টেট টেবিলের জাস্ট ডিফারেন্সটা কি আসবে, যে আপনার জেড এর ভ্যালু একটার জায়গায় জেড এর ভ্যালু দুইটা হবে, Z1 আর Z2। তো আপনার যে স্টেটে Z1 এর ভ্যালু যেরকম, Z0 Z2 যেরকম, সেভাবে জাস্ট ভ্যালু গুলো লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে কারো? মিস স্লাইড 7 নিয়ে একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্লাইড 7-এ নয়েজ নয়েজ মার্জিন আছে, ওইটা কি মিডে থাকবে? আপনাদের সি আমি হচ্ছে
মডিফাইড স্লাইড দিয়ে দিছি, দেখেন আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালে আপনার যা যা স্লাইড লাগবে সব দেওয়া আছে, ওইটা ফলো করেন তাই। আপনাদের মিডের সিলেবাসে যা যা আছে তার জন্য যা যা স্লাইড লাগবে আমি সবগুলো আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালে দিয়ে দিচ্ছি। ওকে মিস। আর কোনো কোশ্চেন কারো? প্লিজ স্টাডি ম্যাটেরিয়ালের লাস্ট দুইটা স্লাইড ওপেন হচ্ছে না আমার। এটা কি শুধু আমার প্রবলেম নাকি অন্য কারো প্রবলেম? এটা তো বাকিরা বলতে পারবে, এরকম তো হওয়ার কথা না। লাস্ট দুইটা স্লাইড বলতে কি, স্লাইড 8 এন্ড স্লাইড 9? জি মিস, এই দুটা। ম্যাম আমার তো হয়েছে। আপনি একটু রিডাউনলোড করে দেখেন তাহলে, কারণ এরকম তো হওয়ার কোনো রিজন নাই। ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন করো আপনাদের? মিস ভ্যারিলগ কোড কি মিডে থাকতে পারে, ওগুলো কি করব? ভেরিলগ কোড কি আপনাদের ক্লাসে পড়ানো হয়েছে বলেন? না মিস, অ্যাসাইনমেন্টে ছিল যে কারণে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের কোশ্চেনে তাহলে হয়তো এটা ভুলে চলে আসছে। আর ভেরিলগ কোড এই পার্টটা করতে হবে না। ওকে মিস। আর কোনো কোশ্চেন?